আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আশা করি তোমরা সবাই যার যার পরিবার পরিজনকে নিয়ে এই করোনাকালীন পরিস্থিতির মাঝেও অনেক সুস্থ আছো, ভালো আছো। আর তোমরা সুস্থ এবং ভালো থাকবা, কারণ আমি জানি আমার ছাত্রছাত্রীরা খুব বেশি সচেতন। তারা শুধু নিজেকে নিয়েই ভাবে না, তার পরিবার, সমাজ এবং তদুপরি আমাদের জাতীয় প্রেক্ষাপটটা নিয়েও তারা ভাবে। এবং তোমাদের এই ভাবনা, তোমাদের এই চেতনাবোধ উত্তর আরও বৃদ্ধি পাক এবং আমাদের সমাজসহ আমাদের জাতীয় ক্ষেত্রে কাজে আসুক, এই প্রত্যাশা রেখে আমরা আমাদের আজকে ক্লাস শুরু করছি। আমরা গত ক্লাসে আলোচনা করতেছিলাম টার্মিনোলজি ইউজড ইন অ্যানিম্যাল সায়েন্স এই টপিক্সের উপর। সেই টপিক্সের কিছু কিছু টার্মিনোলজি আমরা গত ক্লাসে পড়ে ফেলেছি। তো আরও কিছু টার্মিনোলজি বাকি রয়েছে, সেই টার্মিনোলজিগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং চেষ্টা করব আজকের ক্লাসের মধ্যে সেটা শেষ করে দেওয়ার জন্য। তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, সাম জেনারেল টার্মিনোলজি। ওকে, লেটস সি। দি ফার্স্ট যে টার্মিনোলজিটা আমরা দেখতে পাচ্ছি, প্রলিফিকেসি। সো হোয়াট ইজ প্রলিফিকেসি? প্রলিফিকেসি জিনিসটা আসলে কি? প্রলিফিকেসি হচ্ছে কোনো একটা অ্যানিমেলের এমন একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারের জন্য সেই অ্যানিমেল তার ব্রিডিং লাইফে মিনিমাম 2বার বাচ্চা দেবে। দ্যাট মিনস 2বার গর্ভধারণ করবে, 2বার বাচ্চা দেবে, এবং প্রতি ক্ষেত্রে সে যখন বাচ্চা দেবে সে বাচ্চার সংখ্যাটা হবে 2 বা ততোধিক। তো অ্যানিমেলের এই ক্যারেক্টারটাকে বলবো আমরা প্রলিফিকেসি, এবং এই সকল অ্যানিমেলকে বলবো আমরা প্রলিফিক অ্যানিমেল। তো আমাদের দেশে বাণিজ্যিক পর্যায়ে যে সকল লাইভস্টক লালন পালন করা হয়, দ্যাট মিনস ক্যাটেল, শিপ, গোট, এদের মধ্যে যদি আমরা তুলনা করতে চাই তাহলে প্রলিফিক কারা? তার মধ্যে আসে হচ্ছে গোট এবং শিপের কথা। তবে সকল গোট, সকল শিপ প্রলিফিক না। তা আমরা যদি গোটের মধ্যে বিশেষ করে বলতে চাই যে আমাদের নিজস্ব একটা গোট ব্রিড আছে, যেটাকে আমরা বলি ব্ল্যাক বেঙ্গল গোট। এই ব্ল্যাক বেঙ্গল গোট হচ্ছে প্রলিফিক অ্যানিমেলের একটা খুবই খুবই সুন্দর উদাহরণ। তো এই বিষয়ে আমরা ফিউচারে গোট নিয়ে যখন ক্লাস করব তখন আমরা আরও বেশি জানব। তো আমরা আশা করি প্রলিফিকেসি বিষয়টা বুঝতে পারছি, যে প্রলিফিকেসি হচ্ছে কোনো একটা অ্যানিমেলের এমন একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারের জন্য সেই অ্যানিমেল তার ব্রিডিং লাইফে 2বার বাচ্চা দেবে মিনিমাম, এবং প্রতি ক্ষেত্রে যখন বাচ্চা দেবে তখন মিনিমাম 2টা বাচ্চা দেবে। ওকে, এবার আসি আমরা পিউবার্টি টার্মটাতে। পিউবার্টি এই টার্মটা আমরা কম বেশি পরিচিত হওয়ার কথা, আর না হলেও আমরা আজকে নতুনভাবে পরিচিত হব। তো এই টার্মটা একটু ইন্টারেস্টিং, কারণ এটা ছোট থেকে বড় হওয়ার সাথে রিলেটেড। আমরা যখন ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, তখন আমরা যে কোনো কাজ করতে গেলে বড়রা বলতো, আব্বু আম্মু বা বড় ভাই বা আত্মীয়রা বলতো, হ্যাঁ তুমি অনেক ছোট, এই কাজ তুমি করতে পারবা না, তুমি ওখানে যেতে পারবা না, তুমি ওটা খেতে পারবা না। তো তখন সবার মনে একটা কামনা জাগতো বা বাসনা জাগতো যে আমি কবে বড় হব, কবে বড় হব, কবে সব কিছু করতে পারবো, সব কিছুতে অধিকার পাবো। তো সেই বড় হওয়ার সাথে রিলেটেড হচ্ছে পিউবার্টি। তো পিউবার্টিটা হচ্ছে কি? পিউবার্টি হচ্ছে কোনো একটা অ্যানিমেল যখন সেক্সুয়ালি ম্যাচিউরড হয়, তার সেই স্টেজটাকে আমরা হিউম্যানের ক্ষেত্রে অনেক সময় অ্যাডাল্ট বলে থাকি, এবং অ্যানিমেলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটাকে আমরা পিউবার্টি বলে থাকি। যে যখন একটা অ্যানিমেল সেক্সুয়ালি ম্যাচিউরড হয় সেটাই বলা হয় তার পিউবার্টি। তো ফার্ম অ্যানিমেলের ক্ষেত্রে পিউবার্টি একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তোমার ফার্মে যদি ধরো কোনো একটা ক্যাটেল আছে, সেই ক্যাটেলটা সেক্সুয়ালি ম্যাচিউরড হচ্ছে না, এবং সেই ক্যাটেলটা সেক্সুয়ালি ম্যাচিউরড যতদিন না হবে সে ততদিন বাছুর দেবে না, বাছুর না দিলে তুমি দুধ পাবা না। সো যে এই ফার্মিং করতে গেলে এই পিউবার্টি, এজ অফ পিউবার্টি জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা অ্যানিমেলের ক্ষেত্রে। যে সকল অ্যানিমেল যত দ্রুত বেশি পিউবার্টিতে আসবে তত দ্রুত বেশি আমরা প্রোডাকশন পাওয়া শুরু করব। তারপরের টার্মটা দেখি একটু, ফার্টিলিটি। ফার্টিলিটি ফার্টিলিটি কামস ফ্রম দ্য ওয়ার্ড ফার্টাইল। তো ফার্টাইল শব্দটার সাথে তোমরা অনেক বেশি পরিচিত, কারণ হচ্ছে তোমরা অ্যাগ্রোনমি, হর্টিকালচার বা সয়েল সায়েন্সে যে কোনো কোর্সে পড়ে থাকবা ফার্টাইল ল্যান্ড। তো ফার্টাইল ল্যান্ড বলতে আমরা বুঝি যে সকল জমিতে খুব বেশি ফসল ফলানো যায় বা ফসল উৎপাদন হয়। ওকে, সেটা গেল ফসলের সাথে রিলেটেড বা সয়েলের সাথে রিলেটেড। এটা হিউম্যান লাইফ বা অ্যানিম্যাল লাইফে কি? হিউম্যান বা অ্যানিম্যালের ক্ষেত্রে আমরা ফার্টাইল বলে থাকি সেই সকল অ্যানিম্যালকে যেই সকল অ্যানিম্যাল সন্তান জন্মদানে সক্ষম।
সেই সকল এনিমেলকে বলা হয় ফার্টাইল এনিমেল এবং তাদের সেই ক্যারেক্টারটাকে বলা হয় ফার্টিলিটি। ওকে, তো চলো এর বিপরীত শব্দটা আমরা জানি, সেটা হচ্ছে কি স্টেরিলিটি। স্টেরিলিটি কামস ফ্রম দ্য ওয়ার্ড স্টেরাইল। স্টেরাইল কি? স্টেরাইল অনেক ক্ষেত্রে দেখবা যে আই ড্রপের ক্ষেত্রে দেখবে স্টেরাইল আই ড্রপ, অথবা যখন সুচার মানে অপারেশনের পর যখন সুচার করা হয়, সেলাই দেওয়া হয়, সেখানেও কিন্তু স্টেরাইল কথাটা আসে। স্টেরাইল মানে হচ্ছে যেখানে কোনো কিছুই থাকবে না, কোনো কিছু জন্মাইতে পারবে না, সেই কন্ডিশনটাকে বলা হয় স্টেরাইল। ওকে, তো আমরা এনিম্যাল বা হিউম্যানের ক্ষেত্রে স্টেরাইল কাদেরকে বলি? আমরা তাদেরকে বলি যারা কোনো সন্তান জন্মদানে তাদের কোনো সক্ষমতা নাই, তারা সন্তান জন্মদানে অক্ষম, সেই সকল এনিম্যাল বা হিউম্যানকে আমরা বলে থাকি স্টেরাইল, যেটা বাংলায় অনেক সুন্দর করে বন্ধ্যা বলা হয়, যারা সন্তান জন্মদান করতে পারে না, সেটা হতে পারে মেল অর ফিমেল বোথ। তো তাদেরকে আমরা বলবো স্টেরাইল এবং তাদের সেই কন্ডিশনটাকে বলবো আমরা স্টেরিলিটি। আশা করি তোমরা এই শব্দটা বুঝতে পারছো। ওকে, চলো আমরা আরও নতুন কিছু দেখি। ওকে, স্লাইডটার দিকে একটু খেয়াল করো, এখানে আমরা 3টা শব্দ দেখতে পাচ্ছি, জাইগোট, এমব্রায়ো অ্যান্ড ফিটাস। এই শব্দ 3টা আমরা অহরহ শুনে থাকি, বাট এই শব্দ 3টার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়, সে পার্থক্যটা আমরা একটু দেখার চেষ্টা করি। ম্যামালসে কি, যখন স্পার্ম এবং ওভা মিলিত হওয়ার পর জাইগোট তৈরি হয়, সেই জাইগোটটা আস্তে আস্তে ডেভেলপ হতে থাকে। তো তার ডেভেলপমেন্টের বিভিন্ন স্টেজে একে বিভিন্ন নামে ডাকা হয়। ওকে, তো চলো আমরা সেটা একটু দেখি যে ফার্স্ট 2 উইকস পর্যন্ত স্পার্ম এবং মিলিত হওয়ার পর ফার্স্ট যে 2 উইকস, এই 2 উইকস এটাকে বলা হয় হচ্ছে জাইগোট। সেকেন্ড উইক থেকে 9th উইক পর্যন্ত যে স্টেজটা বা যে সময়টা, সেই সময়টাকে বলা হয় হচ্ছে এমব্রায়ো। এবং 9ম সপ্তাহ থেকে জন্মদানের আগ পর্যন্ত যে সময়টা, সেই সময়টাকে বলা হয় ফিটাস। বুঝতে পারলা? তাহলে জন্মের পরপর তাহলে কি বলবো? হ্যাঁ, জন্মের পরপর হিউম্যানের ক্ষেত্রে আমরা সেটাকে বেবি বলে থাকি, এবং জন্মের পরপর এক একটা অ্যানিমেলের ক্ষেত্রে এক একটা আমরা বলবো, যেমন ক্যাটেলের ক্ষেত্রে কাফ, গোটের ক্ষেত্রে কিট, শিপের ক্ষেত্রে ল্যাম্ব, চিকেনের ক্ষেত্রে চিক। তো এভাবে আমরা বলবো, তো সেই টার্মগুলো আমরা পরে জানবো। তো আপাতত আমরা জাইগোট, এমব্রায়ো এবং ফিটাস জিনিসটা বোঝার চেষ্টা করলাম। আই হোপ তোমরা বুঝতে পারছো। এবার চলো আমরা একটা মজার টার্ম শিখব, বা মজার বিষয় বা কন্ডিশন বলতে পারি। সেটা কি? ফ্রি মার্টিন। ফ্রি মার্টিন কি? কেমন সেন্ট মার্টিন ভাব না? তবে তার সাথে কোনোই সম্পর্ক নাই। চলো আমরা দেখি যে ফ্রি মার্টিন জিনিসটা আসলে কি। ছবিটা একটু খেয়াল করো, ছবিটাতে কি দেখা যাচ্ছে? দুটো সাইন দেখা যাচ্ছে, একটা মেল সাইন, একটা ফিমেল সাইন। সাইনগুলো তোমরা আশা করি দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা মেল সাইন, এটা হচ্ছে ফিমেল সাইন। ওকে, মেল সাইন ফিমেল সাইন বুঝলাম। এখন এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এটা কি? এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি প্লাসেন্টা, যেটা তোমরা বাংলায় পড়ে আসছিলা। বাংলাকে ইয়েতে গ্রাম এলাকায় অনেকে ফুল বলে, তো আমরা বাংলাকে সুন্দরভাবে বলে থাকি অমরা। এটা হচ্ছে সেই অমরা। তার মানে অমরার মধ্যে 2টা বেবি একসাথে লাগানো আছে। দ্যাট মিন্স অবভিয়াসলি তারা কি? যমজ। দ্যাট মিন্স টুইন। তো টুইন সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, যে টুইন সম্পর্কে যদি বলতে যাই, 2 ধরনের টুইন আমরা দেখে থাকি। একটাকে বলি আমরা আইডেন্টিক্যাল টুইন, আরেকটাকে বলে থাকি নন আইডেন্টিক্যাল টুইন। আইডেন্টিক্যাল টুইন কারা? দেখবা কিছু কিছু যমজ আছে যাদের চেহারা একই রকম, এরা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন। এবং কিছু কিছু যমজ আছে তাদের চেহারায় মিল থাকে না, বাট তারা যমজ বা টুইন, তাদেরকে বলা হয় নন আইডেন্টিক্যাল টুইন। এখন আইডেন্টিক্যাল টুইন কখন হয় আর নন আইডেন্টিক্যাল টুইন কখন হয়? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? ওকে, চলো আমরা জানি আইডেন্টিক্যাল টুইন কখন হবে। ধরো যখন ওভারি থেকে, ফিমেলের ওভারি থেকে একটা ওভা ওভুলেশন হলো, ওভুলেশন হওয়ার পর সেখানে একটা স্পার্ম গিয়ে মিলিত হলো এবং জাইগোট তৈরি হলো। এখন সেই জাইগোটটা যদি 2 ভাগে ভাগ হয়ে আলাদা 2টা ফিটাস তৈরি করে,
তাহলে সেটাকে বলবো আমরা আইডেন্টিক্যাল টুইন। দ্যাট মিন্স একটা ওভা এবং একটা স্পার্ম থেকেই দুটা বেবি তৈরি হলো। এই কারণে ক্যারেক্টারগুলো সেম থাকে, দ্যাটস ওয়াই তারা দেখতে বা তাদের আচরণ অনেক সময় একই রকম হয়। আর নন আইডেন্টিক্যাল টুইনে কী হয়, যে কোনো কারণে যদি ওভারি থেকে দুটা ওভা ওভুলেশন হয়, দ্যাট মিন্স দুটা আলাদা আলাদা ওভা, এই দুটা ওভার জন্য তাহলে দুটো স্পার্ম কী হবে, দুটো স্পার্ম মিলিত হবে এবং দুইটা জাইগোট তৈরি হবে, এবং এই দুইটা জাইগোট আলাদাভাবে যখন ডেভেলপ হবে তখন সেটাকে আমরা বলবো নন আইডেন্টিক্যাল টুইন। এবং যেহেতু দুইটা ওভা দুইটা স্পার্ম, ক্যারেক্টার আলাদা, দ্যাটস ওয়াই নন আইডেন্টিক্যাল টুইন তাদের মাঝখানে খুব বেশি মিল পাওয়া যায় না। ওকে, চলো আমরা ফ্রি মার্টিনে যাই। তো ফ্রি মার্টিনটা কি? দেখো, এটা অবভিয়াসলি একটা ক্যাটেলের দুটা বাছুর বা ক্যাটেলের দুটা বাচ্চা, একটা হচ্ছে মেল এবং একটা হচ্ছে ফিমেল। তো বলা হয়ে থাকে যদি কোনো ক্যাটেলের টুইন হয় এবং সেই টুইনের একটা মেল এবং একটা ফিমেল হয়, সেই ফিমেলটা যখন ম্যাচিউরড হবে সে স্টেরাইল হবে। আমি আবারও বলছি, যদি কোনো ক্যাটেলের টুইন হয় এবং সেই টুইনের যদি একটা হয় হচ্ছে মেল এবং আরেকটা যদি হয় ফিমেল, সেই ফিমেলটা যখন বড় হবে, সেই ফিমেল বড় হওয়ার পর, দ্যাট মিন্স পিউবার্টিতে আসার পর, সেক্সুয়ালি ম্যাচিউরড হওয়ার পর দেখা যাবে যে সে বাচ্চা জন্মদানে অক্ষম, দ্যাট মিন্স দ্যাট উইল বি স্টেরাইল। এই কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে ফ্রি মার্টিন। আশা করি তোমরা বুঝতে পারছো হোয়াট ইজ ফ্রি মার্টিন। চলো আমরা এবার নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে কি দেখতে পাচ্ছি? স্ট্রাকচার অফ দ্য টেস্টিস। হ্যাঁ, এটা হচ্ছে টেস্টিসের একটা স্ট্রাকচার। তো আমরা টেস্টিসের স্ট্রাকচারটা যদি একটু খেয়াল করি, আমরা জানি যে টেস্টিসের কাজ কি। টেস্টিসের কাজ হলো যে স্পার্ম উৎপাদন করা। তাছাড়াও টেস্টিসের আরও অনেক কাজ আছে, যেখান থেকে আমরা জানি যে টেস্টিস থেকে টেস্টোস্টেরন নামক একটা হরমোন তৈরি হয় এবং টেস্টোস্টেরনটাকে বলা হয়ে থাকে মেল হরমোন। তো এগুলো হচ্ছে টেস্টিসের কাজ। তো টেস্টিসের স্ট্রাকচারটা যদি আমরা দেখি যে স্পার্মটা তৈরি হয় কোথায়, স্পার্মটা তৈরি হয় এই যে কিছু নালিকা দেখতে পাচ্ছ, নীল নীল নালিকা, এই নালিকাগুলোকে বলা হয় হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল। এই সেমিনিফেরাস টিউবিউল থেকে কি তৈরি হয়? সেমিনিফেরাস টিউবিউল থেকে স্পার্ম তৈরি হয় এবং সেই স্পার্ম তৈরি হওয়ার পর এই যে এপিডিডাইমিস, এই যে মোটা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই এপিডিডাইমিসে এসে জমা হয়। এই এপিডিডাইমিস থেকে পরে সেই স্পার্মগুলো কি হয়, ভাস ডিফারেন্স দিয়ে পাস করে, ভাস ডিফারেন্স দিয়ে পাস করে ইউরেথ্রাতে চলে যায়। ঠিক আছে? তো এই হচ্ছে টেস্টিসের কাজ। এখানে একটা জিনিস আমি বলি, আমরা অনেক সময় স্পার্ম এবং সিমেনকে গুলায় ফেলি। আমরা মনে করি স্পার্ম এবং সিমেন একই জিনিস, কিন্তু স্পার্ম এবং সিমেন কখনোই এক না। স্পার্ম হচ্ছে সিমেনের একটা পার্ট। স্পার্ম ইজ এ পার্ট অফ সিমেন। তাহলে কি, যে স্পার্মের সাথে আরও কিছু সিক্রেশন, আরও কিছু লিকুইড বা আরও কিছু কেমিক্যাল অ্যাড হওয়ার পর সেটা সিমেন আকারে পাওয়া যায়। তার মানে স্পার্ম তৈরি হবে সেমিনিফেরাস টিউবিউল থেকে, টেস্টিস থেকে স্পার্ম তৈরি হয়ে শুধু স্পার্মটা যাবে আর বাকিটা অন্যান্য গ্ল্যান্ড থেকে তৈরি হবে। তো আমরা যে জিনিসটা এখানে শিখব সেটা চলো দেখা যাক এখানে আমরা কি শিখতে যাচ্ছি। এখানে আমরা কয়েকটা টার্ম দেখব। ফার্স্ট অফ টার্মটা হচ্ছে ভ্যাসেকটমি। এই যে ভাস ডিফারেন্সটা দেখতেছো, এই ভাস ডিফারেন্সটাকে যদি আমরা কেটে দেই সেই কন্ডিশনটাকে বলা হবে ভ্যাসেকটমি। এই ভ্যাসেকটমিটা আমরা কম বেশি সবাই জানি যে ভ্যাসেকটমি হচ্ছে পুরুষের ক্ষেত্রে স্থায়ী জন্ম বিরতিকরণ পদ্ধতি। মানে যদি ভ্যাসেকটমি করে দেওয়া হয় তাহলে সেই পুরুষ আর কখনোই সন্তান জন্মদান করতে পারবে না, সেটাকে বলা হয় হচ্ছে ভ্যাসেকটমি। সেখানে আর কিছুই না, সেখানে শুধু ভাস ডিফারেন্সটা কেটে দেওয়া হয়। এই যে ভাস ডিফারেন্সটা দেখতে পাচ্ছ, এই ভাস ডিফারেন্সটা শুধু কেটে দেওয়া হয় যাতে করে সেমিনিফেরাস টিউবিউল থেকে স্পার্মগুলো না যেতে পারে। আর স্পার্ম যদি না যাইতে পারে তাহলে বাচ্চা হওয়ার কোনো পসিবিলিটি নাই। তো এই ভ্যাসেকটমিটা করা হয় মূলত হিউম্যানের ক্ষেত্রে। এইবার চলো আমরা যে টার্মটা শিখবো সেটাকে বলবো, আমরা বলতেছি কি, ক্যাস্ট্রেশন। দেখো শব্দটা হচ্ছে
ক্যাস্ট্রেশন। তো ক্যাস্ট্রেশন আসলে কি? হ্যাঁ, এই ক্যাস্ট্রেশনটাই আমরা জানব। ক্যাস্ট্রেশন হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে এই যে টেস্টিস দেখতে পাচ্ছ, এই টেস্টিসটাকে ধ্বংস করে দেওয়া হয়, ডিস্ট্রাকশন করে দেওয়া হয়, অথবা এটাকে কেটে ফেলে দেওয়া হয়। ডিস্ট্রাকশন অর রিমুভাল অফ টেস্টিস ইজ নোন এজ ক্যাস্ট্রেশন। সো ক্যাস্ট্রেশন কি? যে ক্যাস্ট্রেশন ইজ এ প্রসেস বাই হুইচ the testis is removed or destruct by any means. তো এই কন্ডিশনটাকে আমরা বলবো ক্যাস্ট্রেশন। তো ক্যাস্ট্রেশন কেন করা হয়? তো ক্যাস্ট্রেশন করার কয়েকটা কারণ আছে। তো ক্যাস্ট্রেশনের ফার্স্ট অফ অল যে কারণটা, সেটা হচ্ছে আমরা যদি কোনো এনিমেলের দ্বারা চাই যে এই এনিমেল দিয়ে আমি ব্রিডিং করাবো না, তাহলে তার ব্রিডিংটাকে বন্ধ করার জন্য আমরা ক্যাস্ট্রেশন করতে পারি। মানে কি? তাকে স্টেরাইল করে দেওয়া হয়, সে সন্তান জন্মদানে অক্ষম হয়ে যায়। ওকে, এটা গেলো প্রথম কন্ডিশন। তারপর হচ্ছে যে যখন আমরা কোনো একটা এনিমেলকে, যেমন ক্যাটেল হতে পারে, শিপ হতে পারে, গোট হতে পারে, হর্স হতে পারে, বা বাফেলো হতে পারে, ক্যাস্ট্রেশন করে দেওয়ার পর এনিমেলগুলো খুব বেশি শান্ত হয়ে যায়। যেমন আমরা একটা অ্যাডাল্ট মেল ক্যাটেলকে বলে থাকি বুল, যেটা বাংলায় আমরা বলে থাকি ষাঁড়, এবং যখন তাকে ক্যাস্ট্রেশন করে দেওয়া হয় তাকে বলা হয় বুলক বা বলদ। আমরা জানি একটা ষাঁড় গরুকে কন্ট্রোল করা খুবই কঠিন, বাট একটা বলদকে কন্ট্রোল করা খুবই সহজ, কারণ হচ্ছে ষাঁড়ের তুলনায় বলদগুলো খুবই শান্ত প্রকৃতির হয়। তার মানে আমরা কি বুঝলাম? যে প্রজনন ক্ষমতা রহিত করার জন্য আমরা ক্যাস্ট্রেশন করি, তারপর যে এনিমেলকে আয়ত্তে নিয়ে আসার জন্য বা সহজে কন্ট্রোল করার জন্য আমরা অনেক সময় ক্যাস্ট্রেশন করি। আরেকটা বিষয় আছে, সেটা আমরা খেয়াল করে থাকি ছাগলের ক্ষেত্রে। আমরা যেটা বলি অ্যাডাল্ট মেলটাকে আমরা বাক বলি, যেটাকে বাংলায় বলা হয় পাঠা, আর যখন আমরা ক্যাস্ট্রেশন করে দিই আমরা বলে থাকি খাসি, যেটাকে ইংরেজিতে বলা হয় উইদার। আমরা পরে দেখব। তো আমরা একটা জিনিস খেয়াল করব যে একটা পাঠা কেমন হয়, একই বয়সের একটা পাঠা এবং একই বয়সের একটা খাসি। একই বয়সের একটা পাঠা, তার শরীরে প্রচুর গন্ধ হয় এবং সেই তার স্বাস্থ্যটা তেমন বেশি ভালো থাকে না। কিন্তু একই বয়সের একটা খাসি যদি আমরা বিবেচনা করি, সেখানে আমরা দেখব যে কি, যে তার শরীর স্বাস্থ্যটা বা গ্রোথটা তুলনামূলকভাবে একটু বেশি হয়। এ থেকে আমরা বুঝলাম যে ক্যাস্ট্রেশনটা আমরা আরেকটা কারণে করে থাকি, সেটা হচ্ছে অ্যানিমেলের গ্রোথ এবং গ্রোথটাকে একটু ফাস্টার করার জন্য। ওকে, তাহলে এই হচ্ছে ক্যাস্ট্রেশন এবং ক্যাস্ট্রেশনের কারণ। চলো আমরা আরও কিছু টার্মিনোলজি দেখি। এখানে একটা টার্মিনোলজি দেখতে পাচ্ছ, টিজার। টিজারটা আমরা একটু খেয়াল করি। এই টিজারটা কি আসলে? টিজার হচ্ছে এ ভ্যাসেক্টোমাইজড অর ক্যাস্ট্রেটেড বুল ইউজ টু ডিটেক্ট দ্য হিট অর স্ট্রাস অফ ফিমেল। ওকে, স্ট্রাসটা কি সেটা আমরা একটু পরে জানবো। তো তার আগে আমরা একটু দেখি যে ভ্যাসেক্টোমাইজড অর ক্যাস্ট্রেটেড বুল ইউজ টু ডিটেক্ট দ্য হিট অর স্ট্রাস অফ ফিমেল কাউ। হ্যাঁ, আমরা খাস বাংলায় যেটা বলে থাকি যে গাভী যখন গরম হয়, দ্যাট মিনস সে যখন রিপ্রোডাকশনের জন্য রেডি হয়, ইনসেমিনেশনের জন্য রেডি হয়, সেই সময়টাকে আমরা বলে থাকি স্ট্রাস কন্ডিশন আর হিট কন্ডিশন। তো কোনো একটা ডেইরি ফার্মে যখন 50টা 60টা 70টা করে গরু থাকবে, সেই গরুর কোনটা কখন হিটে আসলো বা রিপ্রোডাকশনের জন্য রেডি হলো, এটা খেয়াল করা টাফ। আমরা বাসায় একটা দুইটা গরু লালন পালন করি, তখন যখন তারা হিটে আসে বা রিপ্রোডাকশনের জন্য রেডি হয়, তখন তারা নানা ধরনের সাইন সিমটম শো করে এবং একটা দুইটা হওয়ার কারণে সেগুলো আমাদের চোখে পড়ে। কিন্তু একটা খামারে যখন 50টা 60টা 100টা 200টা 300টা গরু থাকবে, তখন এটা নোটিস করা টাফ। সেই সকল ক্ষেত্রে এই টিজার ইউজ করা হয়। তারা খুঁজে বের করে যে কোন কাউটা বা কোন গাভীটা হিটে আসছে বা রিপ্রোডাকশনের জন্য রেডি। সে এটা ডিটেক্ট করতে পারে, কিন্তু সে যেহেতু ভ্যাসেক্টোমাইজ বা ক্যাস্ট্রেটেড, তার প্রজনন ক্ষমতা নাই, সুতরাং সে শুধু তাকে ডিটেক্ট করে দিতে পারে, কিন্তু সে নিজে কি করতে পারবে না, সে নিজে ব্রিডিং করতে পারবে না। তো এই কারণে টিজার ইউজ করা হয় খামারে। ওকে, তারপর একটা টার্ম দেখি, হার্ড কি? ইট ইজ এ গ্রুপ অফ ক্যাটেল অর বাফেলো। ক্যাটেল এবং বাফেলোর একটা গ্রুপকে, মানে যখন একের অধিক 3টা 4টা 5টা 7টা ক্যাটেল বা বাফেলো একসাথে যখন থাকবে, সেই গ্রুপটাকে আমরা বলবো হচ্ছে হার্ড।
ওকে, তারপরে যে টার্মটা আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ফ্লক। ফ্লক কি? ইট ইজ আ গ্রুপ অফ শিপ, গোট অর পোল্ট্রি বার্ডস। হ্যাঁ, আমরা ক্যাটেল বাফেলোর ক্ষেত্রে বলতেছি হার্ড, এবং ফ্লক বলবো কখন? যখন শিপ, গোট, পোল্ট্রি। পোল্ট্রি হতে পারে কি? চিকেন হতে পারে, ডাক হতে পারে, গোস হতে পারে, টার্কি হতে পারে। তো এই সকলগুলার যখন একসাথে থাকবে, একাধিক একসাথে যখন থাকবে গ্রুপ আকারে, সেটাকে আমরা বলবো ফ্লক। চলো দেখি আমরা হার্ড ওর ফ্লক। আমরা এখন একটা ছবি দেখব, ছবি দেখে আমরা বলার চেষ্টা করবো এটা কি হার্ড না ফ্লক। ওকে, খুব ইজি, খুবই সহজ প্রশ্ন, তাই না স্যার? হ্যাঁ, সহজ। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এই গ্রুপ অফ ক্যাটেল। আর আমরা কিছুক্ষণ আগেই পড়লাম যে গ্রুপ অফ ক্যাটেল ইজ নোন এজ হার্ড, নট ফ্লক। সো এখানের এক্সাক্ট আনসারটা কি হবে? এক্সাক্ট আনসারটা হবে ইট ইজ এ হার্ড। ওকে, থ্যাঙ্কস। চলো পরের ছবিটা একটু দেখি যে এইখানে কি দেখা যাচ্ছে। ওকে, এইখানে দেখা যাচ্ছে এ গ্রুপ অফ গোট, এবং স্পেসিফিক্যালি যদি বলি যে কিছু ছাগি, মেয়ে ছাগল, তারা একসাথে একত্রিত হয়েছে। এবং সবাই বুঝতে পারছো যে তারা কেন একত্রিত হয়েছে। হ্যাঁ, তারা সেলফি মোডে আছে। হ্যাঁ, তারা একত্রিত হয়ে সেলফি তোলার চেষ্টা করছে। যা হোক, ছাগল সেলফি তুলে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে, তবে তাদের পোজটা দেখে মনে হচ্ছে তারা সেলফি তুলছে। ওকে, আমাদের সেটা দেখার বিষয় না। আমরা এটা কি বলবো যে এটা আসলে ফ্লক না হার্ট? হ্যাঁ, এটা হচ্ছে অবভিয়াসলি ফ্লক, কারণ আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে গ্রুপ অফ গোট, শিপ অর পোল্ট্রি ইজ নোন অ্যাজ ফ্লক। ওকে, থ্যাংক ইউ। এইবার আসো একটা গুরুত্বপূর্ণ টপিকসে, সেটা হচ্ছে কি? দেখতে পাচ্ছ স্ট্রাস সাইকেল। স্ট্রাস সাইকেলটা কি? আমি সহজে একটু বলে নিই যে স্ট্রাস সাইকেলটা হচ্ছে, আমরা হিউম্যানের সাথে যদি তুলনা করি, যেটাকে আমরা মেয়েদের ক্ষেত্রে দেখে থাকি, উইমেনের ক্ষেত্রে সেটাকে আমরা বলি মেনস্ট্রুয়াল সাইকেল। সেই মেনস্ট্রুয়াল সাইকেলটা হিউম্যানের ক্ষেত্রে বলা হয়, এবং মেনস্ট্রুয়াল সাইকেলটা আমরা জানি 28 দিনের একটা সাইকেল। এবং এই সেম সাইকেলটাই, সেম ঘটনাটাই প্রত্যেকটা এনিমেলে ঘটে থাকে, বিশেষ করে ম্যামালসের ক্ষেত্রে, এবং তাদের ক্ষেত্রে সেটাকে বলা হয় স্ট্রাস সাইকেল। দ্যাট মিন্স হিউম্যানের ক্ষেত্রে আমরা বলতেছি মেনস্ট্রুয়াল সাইকেল, আর এনিমেলের ক্ষেত্রে যেটা, সেটাকে আমরা বলতেছি স্ট্রাস সাইকেল। এবং হিউম্যানের ক্ষেত্রে এই মেনস্ট্রুয়াল সাইকেলটা হচ্ছে 28 দিনের, এবং এনিমেলের ক্ষেত্রে সেই সাইকেলটাকে ধরা হয়ে থাকে, বা সেই সাইকেলটা হচ্ছে 21 দিনের। ওকে, তো চলো আমরা দেখি যে স্ট্রাস সাইকেলই বলি বা মেনস্ট্রুয়াল সাইকেলই বলি, জিনিসটা আসলে কি। এখানে দেখো কিছু চক্রাকারে কিছু ছবিতে আছে। এখানে মেনস্ট্রুয়াল সাইকেলের চক্রটাকে বোঝানো হচ্ছে। আমরা জানি যে একজন ফিমেল, সে হতে পারে অ্যানিমেল বা হতে পারে মানুষ। একটা মানুষ বা একটা মেয়ে যখন পিউবার্টিতে আসে, মানে সে যখন সেক্সুয়ালি ম্যাচিউরড হয়, পিউবার্টিতে আসার পরপরই তার মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়, যেটাকে আমরা বাংলায় রজচক্র বলে থাকি। তো মেনস্ট্রুয়াল সাইকেলে কি ঘটে? যে 28 দিনের একটা সাইকেল ঘটে, এবং সেই সাইকেলের এক পর্যায়ে এসে তাদের ব্লিডিং হয়, রক্ত বের হয়ে যায়। তো এটা কেন ঘটে? আসলে মেনস্ট্রুয়াল সাইকেল বা স্ট্রাস সাইকেল আর কিছুই না, এটা হচ্ছে প্রত্যেকটা অ্যানিমেলের ওভারি থাকে, ডিম্বাশয় থাকে। সেই ওভারি থেকে সেই অ্যানিমেলটা যখন সেক্সুয়ালি ম্যাচিউরড হয়, প্রাপ্তবয়স্ক হয়, সে ওভারি থেকে একটা একটা করে ওভা ম্যাচিউরড হয়ে সেটা কি হয়, সেখান থেকে বের হয়ে আসে, যেটাকে আমরা বলি ওভুলেশন। এবং এই ওভুলেশন হওয়ার পর, সে ওভুলেটেড হওয়ার পর এই ওভাটা অপেক্ষা করে স্পার্মের জন্য অপেক্ষা করে, এবং স্পার্ম যদি পায়, সে ওভা এবং স্পার্ম মিলিত হয়ে জাইগোট তৈরি হয়, এবং সেটা আস্তে আস্তে ডেভেলপড হয়ে বেবি পর্যন্ত গড়ায়। যদি কোনো স্পার্ম না পাওয়া যায়, তখন সে ওভাটা একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করার পর কি হয়ে যায়, নষ্ট হয়ে বের হয়ে যায়। এবং যখনই সেটা নষ্ট হয়ে বের হয়ে যায়, সেটাকেই আমরা বলে থাকি মেনস্ট্রুয়েশন বা মাসিক, যেটাকে বলা হয়ে থাকে। তো এই সেম সাইকেলটা এনিমেলের মধ্যেও ঘটে। এনিমেলের ওভারি থেকে এনিমেলটা যখন পিউবার্টিতে আসে, সেক্সুয়ালি যখন ম্যাচিউরড হয়, তখন ফিমেলের ওভারি থেকে একটা একটা করে ওভা ম্যাচিউরড হয়ে ওভুলেশন হয়, এবং সেটা ফার্টিলাইজ হওয়ার জন্য, স্পার্মের জন্য অপেক্ষা করে। যদি সেই স্পার্ম পায়, তাহলে
সে অ্যানিমেলটা কনসিভ করবে, বাচ্চা ধারণ করবে, আর না পাইলে সেটা নষ্ট হয়ে বের হয়ে যাবে। এই হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল অর স্টার সাইকেল। আবারও বলি তাহলে যে menstrual cycle, that means in case of human it is 28 days, but in case of cattle or other animals it is 21 days. চলো আমরা দেখি যে একটা স্ট্রাস সাইকেলে কি ঘটনা ঘটে। একটা স্ট্রাস সাইকেলে কিছু ঘটনা ঘটে এবং প্রত্যেকটা ঘটনায় হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। আমরা অনেক হরমোনের নাম জানি, তবে আমরা এখান থেকে দুটা হরমোন একটু দেখি। একটা দেখো প্রজেস্টেরন হরমোন, এখানে একটা আছে এলএইচ দেখতে পাচ্ছি আমরা, এখানে এলএইচ দেখতে পাচ্ছি, তারপরে এখানে প্রজেস্টেরন দেখতে পাচ্ছি, তারপর এখানে আমরা পিজিএফ-2 আলফা দেখতে পাচ্ছি। ওকে, এত কিছু দেখতে হবে না, তো আমরা আপাতত একটুখানি জানি যে কোনটার কি কাজ। এখানে দেখো ওভুলেশন কখন হয়? যখন অ্যানিমেল বডিতে এলএইচ, দ্যাট মিন লুটেনাইজিং হরমোন বেশি হয়। লুটেনাইজিং হরমোন যখন পিক অবস্থায় থাকবে তখন ওভুলেশন হবে, ওভাটা বের হয়ে আসবে ওভারি থেকে, এবং ওভাটা বের হয়ে যাওয়ার পর ওই ওভারিতে কর্পাস লুটিয়াম তৈরি হয় এবং সেই কর্পাস লুটিয়াম প্রজেস্টেরন হরমোন সিক্রেট করে। এই প্রজেস্টেরন হরমোনের কাজ হচ্ছে কি? প্রজেস্টেরন হরমোনের কাজ হচ্ছে প্রেগনেন্সি মেনটেন করা। ওকে, এই প্রজেস্টেরন হরমোনটা দেখো এই যে ওভুলেশনের পর থেকে আস্তে আস্তে বাড়তেছে এবং এটা এক পর্যায়ে বাড়বে, এবং যখন গিয়ে দেখা গেল যে ওভুলেশন হওয়ার পর ওভাটা নিষিক্ত হলো না, ফার্টিলাইজ হলো না, তখন কর্পাস লুটিয়ামটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় এবং প্রজেস্টেরন হরমোনটাও আস্তে আস্তে দেখো যে ফল করে। হ্যাঁ, তখন পিজিএফ-2 আলফাটা বেড়ে যায় এবং যদি ফার্টিলাইজেশন না হয় তখন সে ওভাটা বের হয়ে যায় এবং কিছু ব্লিডিং রক্তের সাথে বের হয়ে যায়। তো এই হচ্ছে মোটামুটি একটা স্ট্রাস সাইকেল, মানে হচ্ছে ওভুলেশন হওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওভাটা অ্যাক্টিভ থাকবে এবং সেই সময়ের মধ্যে যদি সেই স্পার্ম না পায় তাহলে পরবর্তীতে সে ডেস্ট্রয় হয়ে যাবে। ওকে, এটুকু বুঝে থাকলে চলো আমরা নেক্সট স্লাইডটাতে একটু দেখি। আমরা এতক্ষণ এই স্ট্রাস সাইকেল বা মেনস্ট্রুয়াল সাইকেল এই জিনিসটা কেন দেখলাম? এটা দেখার একটা উদ্দেশ্য ছিল আমাদের। আমরা আমাদের দেশে ইদানিং ক্যাটেল ব্রিডিংয়ের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে থাকি, যেটাকে আমরা বাংলায় বলে থাকি কৃত্রিম প্রজনন, এবং সংক্ষেপে বলা হয় এআই। এআই মিনস আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করার ক্ষেত্রে স্ট্রাস সাইকেলের এই হিসাবটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা দেখলাম যে ওভাটা ওভুলেশন হওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যাক্টিভ থাকে। তার মানে আমরা যখন কোনো একটা ক্যাটেলে ইনসেমিনেশন করব, কৃত্রিম প্রজনন করব, কৃত্রিম প্রজনন কিছুই না, কিছু সিমেন্ট পাওয়া যায়, সেই সিমেন্টটা কৃত্রিমভাবে কি করা হয়, অ্যানিমেলের ইউটেরাসে বা জরায়ুতে দিয়ে দেওয়া হয়। তো আমরা যখন এই স্পার্ম বা সিমেন্টটা যখন অ্যানিমেলের জরায়ুতে দিব, তখন যদি এই ওভাটা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে তো কি হবে না, ফার্টিলাইজেশন হবে না, বাছুরও পাওয়া যাবে না। তাহলে আমাদের এই স্ট্রাস সাইকেলের টাইমিংটা যদি আমাদের জানা থাকে তাহলে এই ঘটনা বা দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকবে না। চলো আমরা দেখি যে ওভাটা কতক্ষণ আসলে অ্যাক্টিভ থাকে এবং কোন সময়টাতে আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করলে বেস্ট রেজাল্টটা পাবো। এখানে একটু খেয়াল করো, দেখো এখানে আমরা এখানে হিসাবটা যখন শুরু করছে যে যখন ওভুলেশন হলো সেই ফার্স্ট 6 ঘন্টা, এটাকে বলতেছে ফার্স্ট অ্যাক্টিভিটি মোস্ট লাইকলি টু স্টার্ট এট নাইট, এটা নর্মালি রাতের দিকে হয়ে থাকে। তো এর এই যে প্রথম 6 ঘন্টা পর্যন্ত সে তেমন কোনো সাইন সিমটম শো করবে না, কিন্তু 6 ঘন্টার পর থেকে যে সেই ক্যাটেলটা অ্যানিমেলটা সাইন সিমটম শো শুরু করবে, যেমন হাম্বা করবে, লেজ উঁচু করে থাকবে, তারপর ভ্যাজানাল স্পেস দিয়ে মিউকাস আসতে পারে। তো এই 6 ঘন্টা পার হওয়ার পরে 6 থেকে 24 ঘন্টা পর্যন্ত, 6 থেকে 24 ঘন্টা, দ্যাট মিন্স এই 18 ঘন্টা টাইমটা হচ্ছে বেস্ট টাইম টু ইনসেমিনেট। এই সময়টার মধ্যে যদি আমরা ইনসেমিনেশন করতে পারি, স্পার্ম বা সিমেন দিতে পারি, সেইটা হবে বেস্ট টাইম। ওকে, এবং এই সময়টাতে দিলে কনসিভ করার পসিবিলিটি অনেক বেশি থাকবে। ঠিক আছে? তো এই হিসাবটা আমরা যারা গ্রাম লেভেলে বা রুট লেভেলে যে সকল খামারি আছে তারা হয়তো বা বুঝবে না যে 6 ঘন্টা, 8 ঘন্টা, 18 ঘন্টা, 12 ঘন্টা। তো তাদের ক্ষেত্রে আমরা তাহলে তাদেরকে কিভাবে বুঝাইতে পারি?
এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ক্ষেত্রে তা আমরা কীভাবে বুঝাইতে পারি? তো তাদেরকে বুঝাইতে গেলে আমরা সহজভাবে যেটা বুঝাইতে পারি, দেখো এখানে একটা টার্ম বলা আছে যে স্ট্যান্ডিং হিট। স্ট্যান্ডিং হিটটা থাকে হচ্ছে কত? 12 থেকে 18 ঘন্টা। স্ট্যান্ডিং হিটটা হচ্ছে যখন থেকে একটা অ্যানিমেল সাইন সিমটম শো করে সেই সময়টা থেকে স্ট্যান্ডিং হিট আমরা ধরে থাকি এবং তার 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডিং হিট থাকে। মানে এই স্ট্যান্ডিং হিটটাই হচ্ছে কি বেস্ট টাইম টু ইনসেমিনেট। এখন এই স্ট্যান্ডিং হিটের হিসাবটা আমরা তাহলে কিভাবে খামারিকে বুঝাইতে পারি? খামারিকে বুঝাইতে হবে এভাবে যে কাকা, চাচা, মামা বা ভাই, আপনার এনিমেল যদি সন্ধ্যাবেলা থেকে সাইন সিমটম শো করে স্ট্যান্ডিং হিট, তাহলে সেখান থেকে 18 ঘন্টা কাউন্ট শুরু করি আমরা। সন্ধ্যাবেলা আমরা ধরলাম 6টা থেকে, সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত হচ্ছে 12 ঘন্টা, এবং সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত হচ্ছে 18 ঘন্টা। তার মানে কি, যদি সন্ধ্যাবেলায় সাইন সিমটম শো শুরু করে তাহলে আমরা সেটা চেষ্টা করব পরের দিন দুপুরের মধ্যে অবশ্যই ইনসেমিনেট করতে হবে। ওকে, এবার আসি যে রাত 12টার পর অথবা সকালের দিকে যদি অ্যানিমেল সাইন সিমটম শো শুরু করে, তাহলে আমরা চেষ্টা করব ওই দিন সন্ধ্যার মধ্যে কি করার, ইনসেমিনেট করার জন্য। কারণ হচ্ছে নর্মালি সকাল থেকে কখনো সাইন সিমটম শো করে না, নর্মালি ওটা গভীর রাতে বা 12টার পর থেকে। আমরা কিছুক্ষণ আগেও দেখছি যে নাইট থেকে মূলত এটা শুরু হয়, সেটা সন্ধ্যা না হলেও রাত 12টা 1টার দিকে শুরু হওয়ার কথা। তাহলে আমরা রাত 12টা থেকে যদি ধরি, 12টা থেকে পরের দিন 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত হচ্ছে 12 ঘন্টা, 12টা থেকে আবার পরের দিন সন্ধ্যা 6টা পর্যন্ত হচ্ছে 18 ঘন্টা। তার মানে সকাল বা শেষ রাত থেকে যদি সাইন সিমটম শো শুরু করে, তাহলে পরের দিন সন্ধ্যা পর্যন্ত টাইম ইনসেমিনেট করার বেস্ট টাইম। এখন একটা প্রশ্ন, যে এতক্ষণ আমি পেঁচাল পারলাম যে টাইমলি ইনসেমিনেট করা কেন জরুরি, তাহলে বলি তোমাদেরকে। আমাদের দেশে যারা এআই স্বেচ্ছাসেবক আমরা বলে থাকি, এই কৃত্রিম প্রজনন স্বেচ্ছাসেবক যারা, এআই টেকনিশিয়ান যারা, তারা এটা নিয়ে প্রচুর বিজনেস করে, তারা প্রচুর বিজি থাকে। আজকে এক খামারি ফোন দিছে, সে ওইখানে ব্যস্ত। তো ধরো কোনো এক খামারি এসে ফোন দিল যে ভাই আমার এনিমেলটা তো হিটে আসছে, বীজ দিয়ে যান। গ্রামে এটাকে কিন্তু সিমেন্টটাকে বীজ বলে, কৃত্রিম প্রজননে বলে যে বীজ দিয়ে যান। তো পরে সে তাকে বুঝায় যে চাচা, মামা, আমি তো আজকে একটু বিজি আছি, আমি কালকে আসি। এখন সে এআই স্বেচ্ছাসেবক কিন্তু জানে যে কালকে যদি আমি যাই তাহলে ওই কৃষকের গরু কি করবে না, গর্ভধারণ করবে না, কারণ টাইম পার হয়ে যাবে, কনসিভ করবে না। এদিক থেকে তার দুইটা লাভ, একটা হচ্ছে সে এইবার দিয়ে গেল 500, 1000, 1200 যাই ভাগ নিয়ে গেল, এবং সে জানে যে এই যে স্ট্রা সাইকেল 21 দিন কমপ্লিট হওয়ার পর 21 দিন পর এই এনিমেলটা আবার হিটে আসবে, তখন তাকে আবার ডাকবে। তার মানে কি, সে একই এনিমেল থেকে 1 মাসেই প্রায় 2 বার টাকা রোজগার করলো, কিন্তু সে কৃষকের ভালোটা দেখলো না, কৃষকের দিকটা খেয়াল করলো না। আর করবে কিভাবে? আমাদের যে দেশে যে আমরা যে শাহেদের ঘটনা জানি রিজেন্ট হাসপাতালে, সে কি করতো, ভাড়াটে মানে ড্রাইভার ভাড়া করতো, ভাড়া করে কি করতো, হাইওয়েতে মানুষের অ্যাক্সিডেন্ট করাইতো এবং সেই ড্রাইভারকে দিয়ে তার হাসপাতালে রুগী ভর্তি করাইতো। এইভাবে তারা টাকা রোজগার করতো, আর সেইখানে এটা তো মামুলি ব্যাপার। তো এই জন্য কৃষকের মাঝখানে সচেতনতা বাড়াইতে হবে। কৃষক কিন্তু বুঝে না, সে মনে করে যে হ্যাঁ ওই ওনারে তো ফোন দিয়েছিলাম, উনি তো কালকে আসবে, হ্যাঁ কালকে আসলে হবে। উনি তো এই যে স্ট্রা সাইকেলের বিষয়টা জানে না যে কতক্ষণ একটা ওভা অ্যাক্টিভ থাকে। তো আশা করি আমরা আজকে জানলাম, আমাদের এই জ্ঞান আমাদের নিজেদের ক্ষেত্রেও কাজে লাগানোর চেষ্টা করব এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ওকে, এই হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। চলো আমরা আরেকটা টার্ম শিখি, জিন। এই কিন্তু আলাদিনের জিন না, আলাদিনের চেরাকে যে দৈত্য বা জিন সেটা না, এটা অন্য জিন। তাহলে এই জিনটা কি, চলো আমরা দেখি। এই জিনটা আর কিছুই না, এই জিনটা দেখো, প্রত্যেকটা লিভিং বডি যে সেল থাকে সেই সেলের মাঝখানে থাকে হচ্ছে কি, সেলের মাঝখানে থাকে এই যে সেলের মাঝখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মাঝখানে থাকে হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা আসলে কিছুই না, এই ক্রোমোজোমটা হচ্ছে ডিএনএ দিয়ে তৈরি। এই যে ডিএনএ যে ডাবল হেলিক্সটা দেখতে পাচ্ছ, এই ডাবল হেলিক্স ডিএনএ দিয়ে তৈরি, এবং এই ডিএনএ পেঁচাইতে যে জিনিসটা তৈরি হয় সেটাই হচ্ছে ক্রোমোজোম। এবং ডিএনএর এক একটা নির্দিষ্ট অংশকে বলা হয় হচ্ছে জিন। এই জিনটার তাহলে কাজ কি? এই জিনের কাজ হচ্ছে কোনো একটা এনিমেলের বা প্ল্যান্টের বা লিভিং অর্গানিজমের ক্যারেক্টার
বহন করে নিয়ে যাওয়া। কোথায় বহন করে নিয়ে যাওয়া? তার পরবর্তী জেনারেশনে, যেমন বাবা মা থেকে সন্তানের মধ্যে। তো এই কাজটা করে থাকে হচ্ছে জিন। তাহলে আমরা কি বলতেছি যে জিনটা হচ্ছে তাহলে কিছুই না, জিনটা হচ্ছে বংশগতির ধারক ও বাহক। এই জিনের মাধ্যমেই বিভিন্ন বৈশিষ্ট্য বাবা মা থেকে সন্তানের মধ্যে কি হয়, পাস হয়। এখন যেমন ধরো আমরা বলে থাকি যে একটা হলস্টাইন ফ্রিজিয়ানের ডেইলি মিল্ক প্রোডাকশন একটা পিওর ক্যাটেলের হচ্ছে 40 লিটার। তার মানে এইটাও একটা জিন দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত। এই ক্যারেক্টারটা তার বাছুরের মধ্যে যদি নিয়ে যেতে হয়, কে নিয়ে যাবে? জিন নিয়ে যাবে। বুঝা গেল? এটাই হচ্ছে জিন। তো জিন যেমন কিছু ভালো ক্যারেক্টারও বহন করে নিয়ে যায়, কিছু খারাপ ক্যারেক্টারও বহন করে নিয়ে যায়। যেমন কি? যেমন হচ্ছে দেখো, এই ছবিটা একটু দেখো, ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে। থ্যালাসেমিয়া ডে অবজার্ভ অল ওভার দ্য ওয়ার্ল্ড অন 8th of May। মে মাসের 8 তারিখে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে পালন করা হয়। এখন প্রশ্ন জাগতে পারে যে স্যার থ্যালাসেমিয়াটা কি? হ্যাঁ, ছবিতে একটু দেখো খেয়াল করে যে এখানে একটা রক্তের সাইন আছে। হ্যাঁ, রক্তের সাইন আছে। দ্যাট মিন্স থ্যালাসেমিয়া অবভিয়াসলি রক্ত সম্পর্কীয় কোনো রোগ। তো হ্যাঁ, থ্যালাসেমিয়া হচ্ছে একটা রোগ এবং এটা একটা জেনেটিক রোগ। জিনের মাধ্যমে বাহিত হয়ে এই রোগটা হয়। থ্যালাসেমিয়া রোগটা কি? থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে, আমরা জানি আমাদের বডিতে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা থাকে। এই লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে কি? অক্সিজেন বহন করে নিয়ে যাওয়া বিভিন্ন সেলে। এই লোহিত রক্তকণিকা তৈরি হয় হচ্ছে বোন মেরু থেকে, অস্থিমজ্জা থেকে। তো বোন মেরু থেকে লোহিত রক্তকণিকা তৈরির এক পর্যায়ে তারা ইমম্যাচিউর থাকে এবং পরবর্তীতে ম্যাচিউর হয় এবং ম্যাচিউর হওয়ার পর তারা রক্ত বহনে সক্ষম হয়। যে সকল রোগী থ্যালাসেমিয়ায় আক্রান্ত, সেই সকল রোগীর ক্ষেত্রে এই আরবিসি বা রেড ব্লাড সেল তৈরি হয় ঠিকই, কিন্তু সেগুলা ম্যাচিউরড হতে পারে না। আর ম্যাচিউরড না হতে পারার কারণে সেই আরবিসি কি করতে পারে না? অক্সিজেন বহন করতে পারে না এবং তখনই কি হয়? সেই রোগীর মধ্যে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন তৈরি হয়। এখন প্রশ্ন করতে পারো, স্যার জিন তো বুঝলামই, জিন তো অনেক কিছুই মানে জেনেটিক্যালি অনেক কিছুই ট্রান্সফার হয়, থ্যালাসেমিয়া নিয়ে কেন? এটার একটা কারণ আছে। আমি যখন অনার্সে পড়ি তখন আমার এলাকাতে শেরপুরে একটা বাচ্চার জন্য রক্তের দরকার হলো এবং ফেসবুকে একটা গ্রুপে দেখে আমি রক্ত দিতে গেলাম এবং গিয়ে জানলাম যে সেই মেয়েটা হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত এবং সেই মেয়েটার বয়স কত হবে? 1.5, 2 বা 3 বছর, একদম ছোট। এবং আমি যখন রক্ত দিলাম, রক্ত দেওয়ার সময় কিন্তু বেশি সময় লাগে না, কয়েক মিনিটের মধ্যে রক্ত পাস হয়ে যায়, ব্যাগ বুঝাই হয়ে যায়। কিন্তু এই রক্তটা যখন ওই মেয়েটা নেয়, আমি তার বাবার কাছে জিজ্ঞেস করলাম, সে বলতেছিল যে কয়েক ঘন্টা এবং কি সারাদিন লেগে যায় অনেক ক্ষেত্রে। এবং তোমরা জানো যে ব্লাড নেওয়ার এবং দেওয়ার যে নিডিল সেটা অনেক মোটা। তো আমি তখন ভাবছিলাম যে আমি 4-5 মিনিটের জন্য নিডিলটা আমার ভেইনে যখন দেওয়া হলো, আমি এটা টলারেট করতে পারছিলাম না। বাট এই মেয়েটা 1-1.5 বছর বয়স থেকে বা জন্মের পর থেকেই এই নিডিলটা সহ্য করে যাচ্ছে। এটা তার জন্য কত বড় একটা পেইন। এবং এই থ্যালাসেমিয়া কেন হয়েছে? ওই যে বললাম জেনেটিক কারণে। তার মানে কি? এটা কিন্তু মেয়েটার দোষ না, এটা আসছে তার বাবা মা থেকে। সেই দিন থেকে আমার মানে থ্যালাসেমিয়ার প্রতি একটা আগ্রহ জন্মালো এবং আমি তারপর থেকে প্রতি থ্যালাসেমিয়া ডেতে চেষ্টা করতাম আমি যাদেরকে জানাতে পারি, সেটা হতে পারে আমার ফ্রেন্ড, হতে পারে আমার কোনো ফ্যামিলি মেম্বার, আমি জানানোর চেষ্টা করতাম। এবং এখন যেহেতু তোমাদের সাথে কন্ট্যাক্ট আছে এবং এই সুযোগটা আমি নিয়ে থাকি যে এই সময়টাতে তোমাদেরকে এই বিষয়টা নিয়ে জানানোর জন্য এবং যাতে তোমরা সচেতন হও। এবং এইভাবে আমরা সবাই সচেতন হতে থাকলে একসময় হয়তোবা কোনো থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী পৃথিবীতেই থাকবে না এবং তখন এরকম কিছু ভয়ঙ্কর দৃশ্য আমাদেরকে দেখতে হবে না। এবার বলতে পারো যে স্যার আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি? দেখো যে ইনহেরিটেন্স অফ থ্যালাসেমিয়া। ইনহেরিটেন্স মানে কি? ইনহেরিটেন্সটা হচ্ছে যে আমরা বলে থাকি যে পৈতৃক সূত্রে কিছু কিছু পাওয়া, জন্মগতভাবে কোনো কিছু পাওয়া। যেমন আমরা বলি না যে আমরা জন্মসূত্রে জমির মালিক অমুক তমুক। তো জন্মসূত্রে জমির মালিক না, জন্মসূত্রে অনেক সময় মানুষ কি হতে পারে? বিভিন্ন রোগেরও মালিক হতে পারে, যেমন থ্যালাসেমিয়া। এটা বলা হচ্ছে ইনহেরিটেন্স অফ থ্যালাসেমিয়া। তো প্যারেন্টস থেকে কি, যদি ফাদার এবং মাদার উভয়ে যদি দেখো, ফাদার এবং মাদার উভয়ে যদি থ্যালাসেমিয়ার ক্যারিয়ার হয়, তাহলে কি হতে পারে?
তাদের বাচ্চাদের ক্ষেত্রে দেখো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে পসিবিলিটি হচ্ছে তার চাইলে একটা কেরিয়ার হতে পারে এবং আরেকজন হতে পারে কি আক্রান্ত। তার মানে বাবা মা দুজনই যদি কি হয় থ্যালাসেমিয়া আক্রান্ত হয়, তাহলে ক্যারিয়ার হয়, তাহলে কি তার একটা বাচ্চার থ্যালাসেমিয়া হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। এবং আক্রান্ত না হলেও সেই বাচ্চাটা কি হবে, ক্যারিয়ার হতে পারে। দেখো সেই বাচ্চাটা থ্যালাসেমিয়ার ক্যারিয়ার হতে পারে। তার মানে এরা যখন আবার বাচ্চা জন্ম দিবে, সেই সকল বাচ্চারও আবার কি হতে পারে, থ্যালাসেমিয়া হতে পারে। তাহলে এই চেনটা ব্রেক করা যায় কিভাবে? এই চেনটা ব্রেকের একমাত্র উপায় হচ্ছে যে আমরা যখন বিয়ে করব, বিয়ের আগে যদি হাজব্যান্ড এবং ওয়াইফ একবার টেস্ট করে নেয় যে তারা কেউ ক্যারিয়ার কিনা। এখন দেখো এইখান থেকে যদি একজন যদি থ্যালাসেমিয়া কি মুক্ত থাকতো, তাহলে কিন্তু এই যে এখানে যে আমরা যে থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাটা দেখতে পাচ্ছি, এই বাচ্চাটা হয়তোবা জন্ম নিত না। সুতরাং আমরা চেষ্টা করব বিবাহের আগে যে থ্যালাসেমিয়া টেস্টটা করে নেওয়ার জন্য। যদি একজন ক্যারিয়ার হয়, দুজনই ক্যারিয়ার হয়, তাহলে সেই বিয়েটা ওখানেই থামায় দেওয়াটা উচিত। তাহলে আর কোনো থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা পৃথিবীতে আসবে না এবং তাদের এই অসহ্য যন্ত্রণা আমাদেরকে দেখতে হবে না। ওকে, থ্যাংক ইউ সবাইকে। চলো আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো এখানে অ্যাজোলা জার্মপ্লাজম শব্দটা আমরা কম বেশি শোনার কথা। জার্মপ্লাজম আসলে কি? জার্মপ্লাজম হচ্ছে, যেমন আমাদের ইউনিভার্সিটিতেও, আমাদের লাস্ট ইউনিভার্সিটি ডেতে কিন্তু আমাদের এক্সিম ব্যাংক এগ্রিকালচার ইউনিভার্সিটি বাংলাদেশ জার্মপ্লাজম সেন্টার উদ্বোধন হয়েছে। জার্মপ্লাজম সেন্টার এখানে দেখো অ্যাজোলা, এই যে বিভিন্ন বিকারের মধ্যে অ্যাজোলা রেখে দেওয়া হয়েছে। অ্যাজোলা হচ্ছে যে আমরা পুকুরে খুদি পানা দেখি না, সেগুলোকে অ্যাজোলা বলা হয়। তো অ্যাজোলা জার্মপ্লাজম মানে হচ্ছে যে বিভিন্ন পুকুরে বিভিন্ন জায়গায় যত ধরনের অ্যাজোলা পাওয়া যায়, সেই অ্যাজোলাগুলা এখানে একটা ল্যাবরেটরিতে নিয়ে এসে জমা রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? যেন এগুলা বিলুপ্ত না হয়ে যায়। একটা জিনিস দেখবা, একটা সময় আমাদের দেশে প্রচুর শকুন পাওয়া যেত। এখন তুমি শকুন অণুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাবা না। তার মানে কি, শকুন প্রায় বিলুপ্তির পথে। একটা সময় ডাইনোসর ছিল, সেই ডাইনোসরও বিলুপ্ত হয়ে গেছে। তো যদি এই যে সকল অ্যানিমেল বা প্ল্যান্ট বিলুপ্ত হতে যাচ্ছে বা বিলুপ্ত প্রায়, সেই সকল অ্যানিমেলগুলোকে যদি আমরা একটা করে কপি যদি আমরা এক জায়গায়, মানে একটা ল্যাবরেটরিতে বা একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিতে পারি, সেটাকে বলবো আমরা জার্মপ্লাজম। মানে হচ্ছে তার জেনেটিক যে রিসোর্সগুলা, সেগুলোকে কি করে রাখা, প্রিজার্ভ করে রাখা, সংরক্ষণ করে রাখা, সেটাই হচ্ছে জার্মপ্লাজম। যেমন আমাদের ইউনিভার্সিটি যে জার্মপ্লাজম সেন্টার, তার মানে কি, এখানে আমরা সকল ধরনের উদ্ভিদ জড়ো করে রাখবো। প্রকৃতিতে বা এনভায়রনমেন্ট বা নেচারে সেটা বিলুপ্ত হয়ে যেতে পারে, কিন্তু আমাদের গার্ডেন বা আমাদের ল্যাবরেটরিতে সেটা থেকে যাবে। যে বিভিন্ন ধরনের আমরা বোটানিক্যাল গার্ডেন দেখে থাকি, সেটাও কিন্তু এক ধরনের জার্মপ্লাজম সেন্টার। মানে কি, যত ধরনের গাছ আছে সেই বোটানিক্যাল গার্ডেনে কিন্তু রেখে দেওয়া হয়। এবং নেচারে বা প্রকৃতিতে সেই গাছ বিলুপ্ত হয়ে যেতে পারে, কিন্তু এই যে আমরা সংরক্ষিত যে এলাকাটা, সেইখানে কিন্তু থেকে যাবে গাছটা। এবং এই গাছটা থেকে যাওয়াতে কি, এটা বিলুপ্ত হবে না। আমরা এই গাছ থেকে আরও অনেক গাছের সংখ্যা বৃদ্ধি করে আবার সারা দেশে ছড়াই দিতে পারবো। এটাই হচ্ছে জার্মপ্লাজমের থিম। ওকে, দেখো আমরা জিন পড়ে ফেলছি, ইনহেরিটেন্স দেখলাম, জার্মপ্লাজম দেখলাম, ঠিক আছে। তো এবার আমরা দুটো টার্ম দেখি, জেনোটাইপ ভার্সেস ফেনোটাইপ। জেনোটাইপ, এই নিচে একটু খেয়াল করো যে জেনোটাইপটাকে বোঝানো হচ্ছে এই যে একটা টিটি, ক্যাপিটাল টিটি, স্মল টিটি। আর ফেনোটাইপটা বোঝানো হচ্ছে এখানে টল, এখানে হচ্ছে ডোয়ার্ফ বা খাটো। তাহলে কি হলো বিষয়টা হলো, জেনোটাইপ হচ্ছে কোনো একটা অ্যানিমেল বা প্ল্যান্টের জিনগত বৈশিষ্ট্য, যেটা আমরা চোখে দেখতে পারি না। যেমন যেখানে আমরা যে ক্যাপিটাল টি, ক্যাপিটাল পি, স্মল টি, এগুলো আমরা একটা প্রতীক দ্বারা প্রকাশ করে থাকি, কারণ এটা আমরা চোখে দেখি না, একটা প্রতীক দ্বারা প্রকাশ করি। কিন্তু আরেকটা জিনিস দেখো, এই গাছটা লম্বা টল, এই গাছটা ডোয়ার্ফ বা খাটো, এটা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তার মানে যেটা আমরা চোখে দেখি না সেটা হচ্ছে জেনোটাইপ, আর যেটা আমরা বাইরে থেকে চোখে দেখি সেটাকে আমরা বলবো ফেনোটাইপ। মানে এই যে এই গাছটা হচ্ছে লম্বা, এই গাছটা ডোয়ার্ফ, এটা হচ্ছে তাদের ফেনোটাইপ। এই লম্বা হওয়ার জন্য যে বৈশিষ্ট্যটা দেয় সেটা হচ্ছে জেনোটাইপ, এইখানেও যেটা খাটো হওয়ার জন্য যে বৈশিষ্ট্যটা দেয় সেটা হচ্ছে তার জেনোটাইপ। বুঝা গেল? ওকে,
তারপরে এনভায়রনমেন্ট, জেনোটাইপ, ফেনোটাইপ আমরা পড়ে ফেলছি। হেরিডিটিও আমরা ওই সময় দেখছি যে হেরিডিটি এবং ইনহেরিটেন্স যে জিনিসটা, পরম্পরায় যে জিনিসগুলো ঘটে সেগুলো আসলে হেরিডিটি। ওকে, চলো আমরা এবার নতুন কিছু দেখি। কী দেখা যাচ্ছে ছবিতে? ছবিতে দেখা যাচ্ছে একটা মাংসের টুকরো, না? খুবই ইয়াম্মি টাইপের মাংসের টুকরো। তো আমরা রেস্টুরেন্টে গেলে যখন যে অর্ডার করি, হ্যাঁ মামা অর্ডার, হ্যাঁ কী খাবেন মামা? মাংস খাবেন। তখন সে মাংস কথাটা শুনেই কিন্তু সে চলে যায় না, তখন কিন্তু সে প্রশ্ন করতে থাকে কিসের মাংস। তখন সে অনেক কিছু টার্মিনোলজি বলে, সেই টার্মিনোলজিগুলো আমরা কম বেশি শুনে থাকি। তো আমরা আজকে সেই টার্মিনোলজিগুলো খুব ভালোভাবে শেখার চেষ্টা করব, এবং সেটাই হচ্ছে মিট টার্মস অর মিট রিলেটেড টার্মিনোলজি। চলো দেখা যাক। তো ফার্স্টে আমরা একটা ছবি দেখি। দেখো, বেঙ্গল মিট, হালাল এবং স্বীকৃতিপ্রাপ্ত মাংস প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান। আমি তোমাদেরকে সেই ইন্ট্রোডাক্টরি ক্লাসের সময় বলছিলাম যে আমাদের দেশে একটা মিট ইন্ডাস্ট্রি আছে, যারা হালাল মিট নিয়ে কাজ করে, তারা মিট এক্সপোর্ট করে এবং দেশের ভিতরেও তাদের একটা বাজার আছে, এবং সেই কোম্পানিটার নাম হচ্ছে বেঙ্গল মিট। তার মানে মাংস নিয়ে আমরা বিজনেস করতে পারি, এবং এই বিজনেস অলরেডি আমাদের দেশে শুরু হয়ে গেছে। তো যাই হোক, এটা আমাদের রিলেটেড বিষয় না, আমরা একটু দেখলাম। চলো আমরা এবার টার্মিনোলজিগুলো একটু দেখি। ভিল, VEAL, এই ভিল জিনিসটা কি? ভিল হচ্ছে অবশ্যই একটা মাংস, এবং কিসের মাংস? ছবি দেখেই বুঝতে পারছো যে বাছুরের মাংস। বাছুরের মাংসটাকে বলা হচ্ছে ভিল। তো ভিল কি? যে মিট অফ কাফ বিলো দ্য এজ অফ 3 months, 3 বছর, মানে সরি 3 মাস বা এর কম বয়সী বাছুরের মাংসটাকে বলা হচ্ছে ভিল। কিছু একটু আজব লাগতেছে না যে এত কিউট, এত ছোট্ট একটা বাছুর, সেটা জবাই করা হবে এবং মাংস খাওয়া হবে? হ্যাঁ, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এর একটা ভালো চাহিদা আছে। কারণ আমরা জানি, দেখবা যে মাঝে মধ্যে আমাদের মা, চাচি, ভাবি তারা যখন রান্না করে, বিশেষ করে আমি দেখতাম ভাই বা আব্বা বাচ্চা থেকে মাংস কিনে নিয়ে আসছে, ভাবি রান্না করার সময় বা আম্মা রান্না করার সময় অনেকক্ষণ ধরে রান্না করার পরও যখন দেখে যে মাংসটা সিদ্ধ হচ্ছে না, তখন খুব গালি দিত, হ্যাঁ দেখে শুনে একটা বুড়া গরুর মাংস কিনে নিয়ে এসো। দ্যাট মিন্স কি? যে একটা অ্যানিমেল যত বেশি ম্যাচিউরড হতে থাকে, তার মাংসটা তত বেশি টাইট হয়, শক্ত হয়। কারণ কি? মাংসের মধ্যে কিছু ফাইবার থাকে। সেই ফাইবার, মাসল ফাইবার থাকে। সেই মাসল ফাইবারগুলো যত দিন যায় তত বেশি ফাইবারগুলো খুব বেশি শক্ত হয়। তো বাছুর অবস্থায় এই মাসল ফাইবারগুলো খুব বেশি সফট থাকে, মানে ওই মাংসটা খুব বেশি সফট হয় এবং জুসি হয়, এবং এই জন্য ভিলটা ওই সকল দেশে পপুলার। তো ভিল আমরা বুঝলাম যে মিট অফ কাফ বিলো দ্য এজ অফ 3 months। পরে দেখি বিফ। এই বিফ তো আমরা কম বেশি সবাই জানি। আমার মনে হয় যে বাচ্চা একটা পোলারে বা মায়ের জিজ্ঞেস করলেও সে বলবে যে বিফ কি? হ্যাঁ, বিফ মানে হচ্ছে কি? বিফ মানে হচ্ছে মিট অফ কিসের? মিট অফ হচ্ছে ক্যাটেল। দ্য মিট অফ ক্যাটেল পাস্ট কাফ স্টেজ। হ্যাঁ, কাফ স্টেজটা পার হয়ে যাওয়ার পর ক্যাটেল থেকে আমরা যে মিটটা পাবো সেটাকে আমরা বলবো কি? সেটাকে বলবো বিফ। ওকে, এইবার আসো আসল কথায়। মাটন। আমরা রেস্টুরেন্টে গেলে তারা বলে, হ্যাঁ ভাইয়া বা আপু কী খাবেন? চিকেন, বিফ, মাটন। হ্যাঁ, এই মাটনটা কি? চলো আমরা দেখি মাটন। এবং মাটনের সাথে আরেকটা জিনিস রিলেটেড, সেটাকে বলা হচ্ছে ল্যাম্ব। তো দেখি এই ল্যাম্ব এবং মাটনটা আসলে কি এবং পার্থক্যটা কোথায়? কি অবাক হচ্ছ? মাটন মানে আমরা ছোটোকাল থেকে জেনে আসছি যে রেস্টুরেন্টে বলে মাটন মানে কি? কিসের মাংস? খাসির মাংস বা ছাগলের মাংস। এখানে আমরা দেখতে পাচ্ছি কি? মাটন হচ্ছে মিট ফ্রম শিপ 1 to 3 years of old। অবাক বিষয় না? মাটন আসলে ভেড়ার মাংসকেই মাটন বলা হয়, এবং এর দুইটা ভাগ আছে। যে মিট ফ্রম 1 থেকে 3 বছর বয়স পর্যন্ত যেটা, সেটাকে আমরা বলবো, সেই ভেড়ার মাংসকে বলবো মাটন। আর হচ্ছে 1 বছর কম বয়সী, দেখো এদিকে, যে 1 বছরের কম বয়সী ভেড়ার যে মাংস, সেটাকে বলবো আমরা ল্যাম্ব। আর 1 থেকে 3 বছর বয়সী যে ভেড়া বা অ্যাডাল্ট যে ভেড়া, সেটাকে আমরা বলবো মাটন। বোঝা গেল? আজকের পর থেকে আমরা মাটন বিষয়টাকে মাথায় রাখবো। মাটন মানে কি না ছাগলের মাংস না, মাটন মানে হচ্ছে কি? মাটন মানে হচ্ছে তাহলে ভেড়ার মাংস। এইবার আসো স্যার, তাহলে ছাগলের মাংস কি বলে? বুঝতে পারছো শব্দটা? যে ছাগলের মাংসকে বলা হয় হচ্ছে চ্যাভন। দেখো ছবিটা, হ্যাঁ এটা অবশ্যই ছাগল বা খাসির
হ্যাঁ, এবং অবভিয়াসলি সেটা আসলে ছাগল বা খাসির মাংস, এবং একে বলা হয় হচ্ছে চ্যাভন। আমরা মনে রাখবো চ্যাভনটা আসলে কি, যে চ্যাভন, দ্য মিট অফ গোট ইজ নোন অ্যাজ চ্যাভন। ওকে, নেক্সট দেখি পর্ক। পর্কটা আমরা কম বেশি জানার কথা, কারণ হচ্ছে আমরা আমাদের সাবকন্টিনেন্টের বাইরে যদি যাই, বাইরের যে দেশগুলো আছে, ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে, যে সেইখানে পর্ক খুবই বেশি পপুলার। তো পর্ক আসলে কি? পর্ক হচ্ছে কিছুই না, পর্ক হচ্ছে মিট অফ swine or pig. Meat of swine or pig is known as pork. এখন আগের ছবিটাতে আমরা একটু যাই, দেখো পর্কের ক্ষেত্রে আমি একটা কথা বলে থাকি, একটু খেয়াল করো। পর্কের একটা স্পেশাল ক্যারেক্টার আছে, এইখানে দেখো কয়েকটা লেয়ারে লেয়ারে সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলা কিছুই না, এগুলো হচ্ছে ফ্যাট। পর্কের এটা একটা স্পেশাল ক্যারেক্টার যে সাবকিউটেনিয়াস, মানে যে চামড়া দেখতে পাচ্ছ না, এই চামড়ার নিচে এদের প্রচুর পরিমাণে কয়েকটা লেয়ারে ফ্যাট থাকে। এটা হচ্ছে পর্কের একটা স্পেশাল ক্যারেক্টার, যে পর্কে সাবকিউটেনিয়াস ফ্যাটটা একটু বেশি পরিমাণে থাকে। ওকে, তো পর্ক আমরা জানলাম। এইবার চলো আমরা নতুন কিছু শিখি। সেটা হচ্ছে কি, এখানে একটা ফ্যামিলি দেখা যাচ্ছে, হ্যাঁ, ছোটোখাটো ফ্যামিলি, একটা ক্যাটেল এবং তার বাছুর, একটা গাভী এবং তার বাছুর। তার মানে আমরা এখন যেটা জানতে যাচ্ছি বা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে ক্যাটেল টার্মিনোলজি। ক্যাটেল রিলেটেড কিছু টার্মিনোলজি আমরা শিখবো এখন। ওকে, সো লেটস স্টার্ট। বোভাইন। বোভাইনটা আসলে কি? ছবিটা একটু খেয়াল করো। বোভাইন্স, বোভাইন্স মানে এখানে অনেককেই দেখানো হচ্ছে। কাকে কাকে দেখানো হচ্ছে? এখানে দেখো, এটা হচ্ছে বাইসন, আমরা নাম শুনছি। বাফেলো আমরা জানি, ক্যাটেল আমরা তো আরও ভালোভাবে জানি। তারপরে অ্যান্টিলোপ, অ্যান্টিলোপ যদি নাও চেনো, কিন্তু এইটা চেনার কথা, নীলগাই, এইটা আমরা চিনি, ঠিক আছে। তো কয়েক রকমের হলে আরেকটা আছে ইল্যান্ড। এই দেখতেছো, এই সকল কয়েকটা অ্যানিমেলে তাদের ফ্যামিলিগতভাবে আমরা যদি তাদের শ্রেণীবিন্যাস দেখতে চাই, এবং সেই ফ্যামিলি যদি আমরা বিবেচনা করি, এই ফ্যামিলিতে যত সকলের অ্যানিমেল আছে, গরু জাতীয়, এক কথায় এই গরু জাতীয় সকল অ্যানিমেলকে এক কথায় বলা হয় হচ্ছে কি, এক কথায় বলা হয় এই বোভাইন। বুঝা গেল যে গরু জাতীয় যত অ্যানিমেল আছে তাদেরকে এক কথায় আমরা বলবো বোভাইন। এবার আসি কাফ অর কাফস। হ্যাঁ, অবভিয়াসলি এটা কাফ হচ্ছে সিঙ্গুলার নাম বা একটা সিঙ্গুলার ফর্ম, আর কাফস হচ্ছে প্লুরাল ফর্ম। তো কাফটা আমরা কম বেশি জানি। কাফ কি? দেখো, কাফ হচ্ছে সেক্সুয়ালি ইম্যাচিউর কি ক্যাটেল অর বেবি ক্যাটেল বলতে পারি আমরা, যে এ সেক্সুয়ালি ইম্যাচিউর ইয়ং বোভাইন, তাকে আমরা বলবো কাফ। খাস বাংলা যদি আমরা বলি গরুর বাছুর, কাফ মানে হচ্ছে গরুর বাছুর। এ সেক্সুয়ালি ইম্যাচিউর ইয়ং বোভাইন অর ইয়ং ক্যাটেল ইজ নোন অ্যাজ কাফ or calves. ওকে, নেক্সট হেইফার। খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম হেইফার, এবং এটা আমরা যারা ডেইরি খামার করে বা ডেইরি ফার্ম করে তাদের জন্য এই টার্মটা তো আরও বেশি ইম্পর্ট্যান্ট, হেইফার। এখন হেইফার জিনিসটা কি একটু খেয়াল করো। ছবি তো দেখলা, কিন্তু ছবি দেখে কিছু বোঝা যাচ্ছে? বোঝার চেষ্টা করো। এই গরুটাকে আমরা অনেক সময় আমাদের গ্রামের ভাষায় অনেকে বলে বকনা গরু। বকনা গরু কোনগুলা? বকনা গরু হচ্ছে যে ধরো তোমার একদম বাছুরও না, এবার একদম অ্যাডাল্টও না, ঠিক আছে, সেটা হচ্ছে বকনা। তো এইটা হচ্ছে সেই হেইফার বা বকনা গরু, মানে হচ্ছে কি, সে তার কাফ স্টেজটা পাস করে ফেলছে, সে মোটামুটি অ্যাডাল্ট, কিন্তু কিন্তু কি, সে এখনো বাছুর দেয় নাই। তার মানে হেইফার হচ্ছে যে a sexually matured female bovine or female cattle which has not yet calved, মানে এখনো যেটা বাছুর দেয় নাই, সেটাকে বলবো আমরা হেইফার। বাছুর দেওয়ার পর কি হয়ে যাবে? বাছুর দেওয়ার পর সে হয়ে যাবে কাউ, তার আগ পর্যন্ত সে হচ্ছে হেইফার। আমরা যেটা মানুষের সাথে একটু তুলনা করি, যেমন দেখবা যে যারা যে সকল মেয়েদের বাচ্চা হয়ে যায়, বাচ্চা হওয়ার পর তাদেরকে মেইনলি বলা হয় মহিলা বলে অনেক ক্ষেত্রে, যদিও এটা অতটা প্রতিষ্ঠিত না, কিন্তু মেইনলি কমনলি আমাদের সোসাইটি যেটা হয়, আর তার আগ পর্যন্ত বলা হয় হচ্ছে যুবতী। তো এই যুবতী স্টেজটাকে আমরা বলতে পারি হচ্ছে হেইফার, আর যখন সে বাছুর দিয়ে ফেলবে তখন আমরা বলবো কাউ। তো হেইফারটা আমরা বুঝলাম তাহলে যে এই ইয়ং বোভাইল, এই ইয়ং ফিমেল বোভাইন হুইচ হ্যাজ নট ইয়েট হ্যাড এ কাফ, যার এখনও বাছুর হয় নাই, বাট সে যে কোনো মুহূর্তে সেক্সুয়ালি অ্যাক্টিভ হয়ে কী করতে পারে, বাছুর দেওয়ার জন্য রেডি হতে পারে। ওকে, কাফ, সরি কাউ।
কাউ কি আমরা অলরেডি বলে ফেলছি যে এ কাউ হচ্ছে কি সেক্সুয়ালি ম্যাচিউরড ফিমেল বুভাইন এবং যার কি আছে অলরেডি একটা বাছুর আছে, সেইটাকে আমরা বলবো কাউ। ওকে, তারপর আসি বুল। খুব সহজ কথা, এ সেক্সুয়ালি ম্যাচিউর মেল বোভাইন, তাকে বলবো আমরা বুল। তাহলে ক্যাটেলের ক্ষেত্রে বা বোভাইনের ক্ষেত্রে সেক্সুয়ালি ম্যাচিউর মেলকে বলবো আমরা কি, বুল। এটা আরেকটা শব্দ দেখো, বুলক or স্টিয়ার। আমি কিছুক্ষণ আগে ক্যাস্ট্রেশন পড়াতে গিয়ে বুলক পড়ায় ফেলছি, বুলককে অনেক সময় স্টিয়ারও বলা হয়ে থাকে। তো আমি অলরেডি বলছি যে বুলক কখন হয়, এই যে বুলটা দেখতেছো এই বুলটাকে যদি আমরা ক্যাস্ট্রেশন করে দেই, দ্যাট মিন্স তার টেস্টিসটাকে যদি আমরা রিমুভ করে দেই বা ডিস্ট্রাকশন করে দেই, তখন যেটা হবে সেটাকে বলবো আমরা বুলক, যাকে আমরা বলে থাকি বলদ। তাহলে কি, যে এ ক্যাস্ট্রেটেড মেল বোভাইন ইজ নোন এস বুলক অর স্টিয়ার। বলতে পারো স্যার বলদের বা বুলকের উদাহরণ দিতে গিয়ে এই ছবি কেন, মানে গাড়ি টানার ছবি কেন? হ্যাঁ, এই গাড়ি কিন্তু তুমি ষাঁড় বা বুল দিয়ে টানাইতে পারবা না, সে কখনোই এই গাড়ি টানবে না। এটা একমাত্র পসিবল বুলক দ্বারা, এবং বুলক কখন হবে, যখন ক্যাস্ট্রেশন করে দেওয়া হবে। এই জন্য আমি এই ছবিটা ব্যবহার করছি। এবার আসি আরেকটা স্পিসিসে। ছবিটা দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ কত কিউটভাবে তোমাদেরকে স্বাগত জানাচ্ছে ছাগলটা। হ্যাঁ, আমরা এখন ছাগলের টার্মিনোলজি বলবো, দ্যাট মিন্স গোট রিলেটেড টার্মিনোলজি। ওকে, লেটস স্টার্ট। ক্যাপ্রাইন, ফার্স্ট ওয়ার্ড ক্যাপ্রাইন। ক্যাপ্রাইন কি? ক্যাপ্রাইন হচ্ছে, দেখো এই যে এখানে এ গ্রুপ অফ গোট, যেটাকে আমরা ফ্লক বলতে পারি, এ ফ্লক অফ গোট। ক্যাপ্রাইন হচ্ছে যে রেফার্স টু অ্যানিমেলস ইন দ্য গোট ফ্যামিলি। হ্যাঁ, আমরা আবার যদি অ্যানিমেল ক্লাসিফিকেশনে যাই, এবং ক্লাসিফিকেশনে অ্যানিমেল ক্যাপ্রাইন, দ্যাট মিন্স ছাগল জাতীয় যত অ্যানিমেল আছে তাদেরকে এক কথায় বলা হয় ক্যাপ্রাইন। এখন এখানে একটা মজার বিষয় আছে, ক্যাপ্রাইনটা আসলো কোথা থেকে? এই ছাগলের দেখবা, ছাগলের ঘর বলো, ছাগলের ইউরিন বলো, বা ছাগলের মাংস বলো, তার একটা আলাদা রকম একটা স্মেল বা গন্ধ থাকে। এই গন্ধটা কেন হয় জানো? এই গন্ধটা হয় কারণ হচ্ছে এই সকল এনিমেলে ক্যাপ্রিক অ্যাসিড নামে একটা কেমিক্যাল থাকে। এই ক্যাপ্রিক অ্যাসিডের গন্ধটাই আমরা পেয়ে থাকি ছাগলের মধ্যে, আর এই ক্যাপ্রিক অ্যাসিড থাকে বলে এদেরকে বলা হয় হচ্ছে ক্যাপ্রাইন। ওকে, আমরা ফার্স্ট দেখি ডো। ডো কি? এখানে একটা সুন্দর ছবি দেখা যাচ্ছে, একটা সেক্সুয়ালি ম্যাচিউরড ফিমেল গোট। এই সেক্সুয়ালি ম্যাচিউরড ফিমেল গোটটাকে বলা হয় হচ্ছে ডো, DOE, ডো। ওকে, তারপর আসি বাক। বোঝাই যাচ্ছে তার উল্টোটা, এ সেক্সুয়ালি ম্যাচিউরড মেল গোট। এ সেক্সুয়ালি ম্যাচিউরড মেল গোটকে বলবো আমরা বাক। ওকে, এবার আসি কিড। কি হলো? বাপ দেখলাম, মা দেখলাম, বাকি রইলো বাচ্চা। সো বোঝাই যাচ্ছে কি, কিড হচ্ছে কি, কিড হচ্ছে ছাগলের বাচ্চা, বা আমরা বলতে পারি এই ইয়ং বেবি গোট অর সেক্সুয়ালি ইম্যাচিউর গোট, সেটাকে আমরা বলবো কিড, KID, কিড। ওকে, এইবার চলো আরেকটা ইম্পর্টেন্ট শব্দ, সেটা হচ্ছে কি উইদার, WETHER, উইদার। উইদার কি? এই যে নিচে চলে আসছে অলরেডি। উইদার হচ্ছে কি? উইদার আর কিছুই নয়, উইদার হচ্ছে এ ক্যাস্ট্রেটেড মেল গোট। মানে হচ্ছে কি, একটা বাক, একটা মেল গোটকে যদি আমরা ক্যাস্ট্রেশন করে দেই, তাহলে যা পাবো সেটা হচ্ছে কি উইদার। এইখানে আমার একটা কথা আছে তোমাদের সাথে, সেটা হচ্ছে আমি এর আগে যতগুলো পরীক্ষা হয়েছে, পরীক্ষাগুলোতে আমি এই টার্মিনোলজিটা দিতাম মাঝে মাঝে, যে এ ক্যাস্ট্রেটেড মেল গোট ইজ নোন অ্যাজ হোয়াট। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যে উত্তরটা আসতো সেটা হচ্ছে এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছ, এই ওয়েদার। ওয়েদার, অনেকে ওয়েদার লিখতো। এখন দেখো এই ওয়েদার কি জিনিস? এই ওয়েদার তো কি, এই ওয়েদার হচ্ছে আবহাওয়া। আরেকটা হুইদার দেখো, হুইদার, WHETHER, এই হুইদার মানে হচ্ছে ইফ। এবং আমি যেটা আসলে পরীক্ষা চাই সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে কি উইদার, নট ওয়েদার, নট ওয়েদার, ইট ইজ উইদার, WETHER। এই ভুলটা তোমরা যেন না করো। তাহলে কি উইদার কি? উইদার কিছুই না, উইদার হচ্ছে এ ক্যাস্ট্রেটেড মেল গোট ইজ নোন অ্যাজ উইদার। ওকে, আচ্ছা, তো চলো আমরা পরেরটা, পরে কি আছে
বাহ, সুন্দর দেখা যাচ্ছে না? হ্যাঁ, অবভিয়াসলি সুন্দর, কারণ এরা হচ্ছে কি শিপ, শিপের বাচ্চা, দ্যাট মিন্স ভেড়ার বাচ্চা। তো আমরা এখন পড়তে যাচ্ছি আসলে টার্মিনোলজি রিলেটেড টু শিপ, দ্যাট মিন্স শিপ রিলেটেড টার্মিনোলজি। ওকে, খুব ভালো একটা ওয়েলকাম হয়েছে এত সুন্দর একটা ছবি দ্বারা। চলো আমরা একটু পড়ি এখন। ওভাইন, ওভাইন সে আগের মতো যে আমরা যদি বলি যে ভেড়া জাতীয় যে সকল অ্যানিমেল আছে বা ভেড়ার ফ্যামিলিটাকে আমরা বলে থাকি ওভাইন। ওভাইন হচ্ছে কি যে অ্যানিমেলস অফ দ্য শিপ গ্রুপ, শিপ রিলেটেড যত অ্যানিমেল আছে সেগুলোকে আমরা এক কথায় বলবো ওভাইন। ল্যাম্ব, ওকে, ল্যাম্বটা কি দেখেই বোঝা যাচ্ছে যে এখানে একটা ভেড়ার বাচ্চাকে দেখা যাচ্ছে। সুতরাং এ শিপ less than 1 year in age or a young or a sexually mature sheep is known as lamb or baby sheep is known as lamb. ওকে, ইউভি, ইডব্লিউই, ইউই, এটা তোমরা আগে শুনে থাকবা, না শুনে থাকলে আজকে আমরা একটু দেখি। ইউভি, ইউই হচ্ছে কি তাহলে? তোমরা অলরেডি ধরে ফেলছো যে এ সেক্সুয়ালি ম্যাচিউরড ফিমেল শিপ ইজ নোন অ্যাজ ইউই। একটা প্রাপ্তবয়স্ক ভেড়া, যেটাকে বাংলায় ভেড়ি বলা হয়, সেটাই হচ্ছে ইউই, সেক্সুয়ালি ম্যাচিউরড। র্যাম কি, কি মনে হচ্ছে? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি? ভুল করেও না, হ্যাঁ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আগে টার্মে পড়ে ফেলছো সোয়ান স্যারের ক্লাসে, এখন এটা অন্য জিনিস। তাহলে র্যামটা কি? র্যাম, হ্যাঁ, র্যাম হচ্ছে এ সেক্সুয়ালি ম্যাচিউরড মেল শিপ, এ সেক্সুয়ালি ম্যাচিউরড মেল শিপ ইজ নোন অ্যাজ র্যাম, RAM, র্যাম। ঠিক আছে, ওকে। এইখানে আরেকটা কথা বলে রাখি যে আমরা কিছুক্ষণ আগে যে উইদার দেখলাম, সেই উইদার ভেড়ার ক্ষেত্রেও প্রযোজ্য। এ ক্যাস্ট্রেটেড মেল শিপ ইজ নোন অ্যাজ উইদার। ছাগল, একটা ক্যাস্ট্রেটেড ছাগলকেও আমরা বলবো উইদার, এবং একটা ভেড়াকেও বলবো উইদার। এই কারণে আমি আলাদাভাবে এখানে স্লাইডটা অ্যাড করিনি। ছবি দেখে বুঝতে পারছি আমরা এখন পড়বো হচ্ছে কি হর্স রিলেটেড টার্মিনোলজি। ওকে, লেটস স্টার্ট। ইকুইন, ইকুইন কি? হ্যাঁ, বুঝতে পারছো যে এই ঘোড়া জাতীয় যত এনিম্যাল আছে তাদেরকে আমরা বলি ইকুইন। যেমন দেখো এখানে কি কি আছে, ঘোড়া আছে, জেব্রা আছে, গাধা আছে। এই সকলগুলোকে যদি আমরা এক নামে বলতে চাই তাহলে আমরা তাদেরকে এক নামে বলবো ইকুইন। ইকুইডি ফ্যামিলির যারা সদস্য তারাই মূলত ইকুইন। নেম অফ দ্য ফ্যামিলি দ্যাট ইনক্লুডস হর্স, ডানকি অ্যান্ড জেব্রা। হর্স, ডানকি, জেব্রা নিয়ে যে ফ্যামিলিটা আছে তাদেরকে এক কথায় এক নামে বলা হয় হচ্ছে ইকুইন। স্টেলিয়ন, শুনি নাই আমরা শব্দ, না না শুনলে আজকে আমরা জানবো স্টেলিয়নটা কি। স্টেলিয়নটা হচ্ছে দেখো এ সেক্সুয়ালি ম্যাচিউরড অর অ্যাডাল্ট মেল হর্স, অ্যান অ্যাডাল্ট মেল হর্স অর সেক্সুয়ালি ম্যাচিউরড মেল হর্স। মেল হর্সটাকে আমরা বলবো স্টেলিয়ন। যেমন আমরা ক্যাটেলের ক্ষেত্রে বলছিলাম হচ্ছে বুল, তারপর গোটের ক্ষেত্রে বলছিলাম বাঘ, তারপর শিপের ক্ষেত্রে বলেছিলাম র্যাম, এখন ঘোড়ার ক্ষেত্রে বলবো স্টেলিয়ন। মেয়ার, বোঝাই যাচ্ছে তার বিপরীতটা। তার মানে হচ্ছে কি এ সেক্সুয়ালি ম্যাচিউরড ফিমেল হর্স অর অ্যান অ্যাডাল্ট ফিমেল হর্স ইজ নোন অ্যাজ মেয়ার, MARE, মেয়ার। যেটা আমরা ক্যাটেলের ক্ষেত্রে পড়ছিলাম কাউ, গোটের ক্ষেত্রে পড়ছিলাম ডো, শিপের ক্ষেত্রে পড়ছিলাম ইউই, এবং সেটা হর্সের ক্ষেত্রে হয়ে যাচ্ছে মেয়ার। তো তোমরা যখন এই টার্মিনোলজিগুলো মুখস্থ করবা ঠিক এইভাবেই পড়বা, প্রত্যেকটার সাথে কম্পেয়ার করবা। যেমন মেয়ার, ক্যাটেলের ক্ষেত্রে কাউ, তারপর গোটের ক্ষেত্রে ডো, শিপের ক্ষেত্রে ইউই, এভাবে কম্পেয়ার করে পড়বা, দেখবা মনে থাকবে। ফোল, FOAL, ফোল, হ্যাঁ ওই আগের মতোই, বাপ মা সবারই চিনলাম, এবার বাচ্চা চেনা দরকার অবভিয়াসলি। বাচ্চা হচ্ছে ঘোড়ার বাচ্চাটাকে আমরা বলে থাকি ফোল। দ্যাট মিনস an animal in the equine family of either sex that is 1 year or 1 year old or younger. হ্যাঁ, ইকুইডি ফ্যামিলির যে কোনো বাচ্চাকেই ফোল বলবো আমরা, যেমন একটা ডানকির বাচ্চাকেও ফোল বলবো, একটা জ্যাবরার বাচ্চাকেও ফোল বলবো। বাট আমরা আপাতত লাইভ স্টকেই থাকি, সেটা হচ্ছে কি যে একটা হর্সের বেবি হর্স অর ইয়ং হর্স, সেটাকে আমরা বলবো এক কথায় ফোল। আবারও আমি একটু কম্পেয়ার করে দেই, আমরা ইম্যাচিউর অর ইয়ং ক্যাটেল বলছিলাম, সেটা ছিল কাফ। ইয়ং গোট ছিল, সেটা ছিল কিড। ইয়ং শিপ, সেটা ছিল হচ্ছে ল্যাম্ব, এবং ঘোড়ার ক্ষেত্রে সেটা এসে হলো ফোল। ওকে, এবার জেল্ডিং। এই জেল্ডিংটা আসলে কি? এই জেল্ডিং হচ্ছে আর কিছুই না, এই ক্যাস্ট্রেটেড অ্যানিমেল অফ দ্য ইকুইডি ফ্যামিলি অর ইকুইন ফ্যামিলি। হ্যাঁ, ইকুইন ফ্যামিলির কাউকে যদি ক্যাস্ট্রেশন করে দেওয়া হয় অবভিয়াসলি সেটা মেল,
তাহলে সেটা কি হবে? চাইল্ডিং হবে। ঠিক আছে? তো আমরা বলতে পারি যে এ ক্যাস্ট্রেটেড মেল হর্স ইজ নোন অ্যাজ চাইল্ডিং, যেটা আমরা ক্যাটেলের ক্ষেত্রে পড়ছিলাম হচ্ছে বুলক, শিপ এবং গোটের ক্ষেত্রে পড়ছিলাম উইদার, এবং হর্সের ক্ষেত্রে হবে চাইল্ডিং। এবার আসো পোলট্রিতে ঢোকা যাক। কি সুন্দর একটা পোজ দিছে, তাই না? এখন আমরা এই চিকেন রিলেটেড টার্মিনোলজি পড়ব, চিকেনের টার্মিনোলজি। সো চিকেন শুরু করা যাক। দেখো এখানে চিকেনের একটা সুন্দর ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিটার সাথে আমরা আস্তে আস্তে একটু করে পরিচিত হই। তো এই ফ্যামিলিতে আসলে কাকে কাকে দেখা যাচ্ছে? এ হচ্ছে মা, এ হচ্ছে বাবা, আর এ হচ্ছে বাচ্চা। তাহলে মা বাবা বাচ্চার এখানে কি কি আছে দেখা যাক। ওকে, হ্যান এ সেক্সুয়ালি ম্যাচিউরড ফিমেল চিকেন, মানে হচ্ছে মাটাকে আমরা বলবো হ্যান, সেক্সুয়ালি ম্যাচিউরড ফিমেল চিকেন। তারপর এখানে যে ডান পাশে যে বাবা, হ্যাঁ, সেক্সুয়ালি ম্যাচিউর মেল চিকেন, সেটাকে বলবো আমরা কক। এবং চিক এই ভেরি ইয়ং চিকেন, যে মাঝখানে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছি, পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য, তাকে বলবো আমরা চিক। ওকে, নেক্সট স্লাইড। পুলেট, এটাও একটা গুরুত্বপূর্ণ টার্ম যারা ডিমের জন্য, দ্যাট মিন্স লেয়ার ফার্মিং করে থাকে, তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ টার্ম পুলেট। ছবিটা একটু দেখি আমরা। দেখো এই ছবিতে অবভিয়াসলি তোমরা কি দেখতে পাচ্ছ? একটা ফিমেল চিকেন দেখা যাচ্ছে, কিন্তু এটা প্রাপ্তবয়স্ক না, আবার বাচ্চাও না, তার মানে হ্যানও না, আবার কি না, চিকও না, এটা মাঝামাঝি বয়সের। সেটা আমরা বলতে অনেকটা তুলনা করতে পারি সেই হেইফারের সাথে, চিকেনের। তার মানে কি, এই মুরগিটা যে কোনো সময় ডিম দেয়া শুরু করবে, সে ম্যাচিউর এবং যে কোনো সময় ডিম দেওয়া শুরু করবে, এই স্টেজটাকে বলা হয় হচ্ছে পুলেট। ফিমেল বার্ড আন্ডার 1 year অফ এজ, যে কোনো সময় সে বাচ্চা ডিম দেওয়া শুরু করবে, এবং এই স্টেজটাকে আমরা বলবো পুলেট। আমি বললাম লেয়ার ফার্মিংয়ের ক্ষেত্রে এই পুলেটটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অনেকে একদিনের বাচ্চা কিনে না, তারা ডাইরেক্ট পুলেট কিনে নিয়ে আসে, এবং পুলেট কিনে নিয়ে আসার কয়েকদিন পর থেকেই ডিম দেওয়া শুরু করে। অনেকে খামারে কিন্তু একদিনের বাচ্চা না কিনে পুলেট কিনে, এই কারণে আমি বললাম পুলেট টার্মটা ইম্পর্টেন্ট। এবার আসি ক্যাপন। ক্যাপন কি? এই ছবিটা একটু খেয়াল করো। এই মোরগটা অন্যান্য মোরগের থেকে একটু আলাদা, একটু মোটুসুটু বেশি, কারণ হচ্ছে এই মোরগটা ক্যাস্ট্রেটেড। তার মানে কি বুঝতে পারছো? যে শুধুমাত্র গরু, ছাগল, ভেড়া এগুলোই ক্যাস্ট্রেশন করা যায় না, পোলট্রিও ক্যাস্ট্রেশন করা যায়, এবং সেটাই সেই ক্যাস্ট্রেটেড চিকেনটাকে বলা হবে ক্যাপন, এই ক্যাস্ট্রেটেড মেল চিকেন। যদি আমরা একটা মুরগকে কী করে দিই, ক্যাস্ট্রেশন করে দিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ক্যাপন। এবং এই ক্যাস্ট্রেশনের আমরা একটা উদ্দেশ্য বলছিলাম যে গ্রোথটা বেশি হয়, তো এই কারণে এই মোরগটা এত মোটুসুটু দেখা যাচ্ছে। সো ইটস এ ক্যাপন। এবার দেখা যাক আমরা যে টার্মিনোলজি পড়তে যাচ্ছি, ছবি দেখেই বুঝতে পারছি যে কিসের টার্মিনোলজি, এবং সে আমাদের ওয়েলকাম জানাচ্ছে তার এত সৌন্দর্য দিয়ে, সেটা হচ্ছে কি ডাক টার্মিনোলজি। আমরা এখন হাঁস রিলেটেড টার্মিনোলজিগুলো পড়ব। দেখা যাক হাঁসের ফ্যামিলির সাথে আমরা একটু পরিচিত হই। এই ফ্যামিলিতেও কি সকল মেম্বার উপস্থিত আছে। এবার চলো এক এক করে তাদের পরিচয় নেই। সেটা হচ্ছে কি ড্র্যাক, DRAKE। ড্র্যাক হচ্ছে কাকে বলবো? অ্যাডাল্ট মেল, মাঝখানে যাকে দেখতে পাচ্ছ বাবা, অ্যাডাল্ট মেলকে আমরা বলবো ড্র্যাক। আর মা বা অ্যাডাল্ট ফিমেলকে আমরা বলবো ডাক, যেটা ছবির বাম পাশে দেখা যাচ্ছে। ডাক হচ্ছে অ্যাডাল্ট ফিমেল। আর এই যে সর্বকনিষ্ঠ সদস্য, তাকে বলা হয় হচ্ছে ডাকলিং, ইয়ং ডাক অর ইম্যাচিউর ডাক, সেটাকে আমরা বলবো ডাকলিং। তো আমরা যদি একটুখানি করে দেখি, এ হচ্ছে কি ড্র্যাক, এ হচ্ছে ডাক, আর ইনি হচ্ছেন ডাকলিং। ওকে, এবার চলো কার বাচ্চা মনে হচ্ছে? হ্যাঁ, রাজহাঁস, গোজ রিলেটেড টার্মিনোলজি আমরা একটু পড়ি, যেটা আমরা রাজহাঁস বলে থাকি। আর তোমাদের ভাষায় আমরা এতক্ষণ এই যে এইটা করে দেখলাম, তোমাদের ভাষায় এগুলো হচ্ছে বতক আর এগুলো হচ্ছে হাঁস। যা হোক, আমরা আপাতত রাজহাঁসের টার্মিনোলজি পড়তে চাই। ওকে, রাজহাঁসের ফ্যামিলিটার সাথে একটু পরিচিত হয়ে দেখো, এখানেও তাদের একটা ফ্যামিলি আছে, এবং তার ফ্যামিলি মেম্বারদের পরিচয়টাও যদি আমরা একে একে নিই, গ্যান্ডার অর জেন্ডার, সেটা হচ্ছে অ্যাডাল্ট মেল বা বাবাটাকে আমরা বলবো জেন্ডার। তারপর হচ্ছে গোজ, অ্যাডাল্ট ফিমেলকে আমরা বলবো গোজ, আর বাচ্চাটাকে বলবো গোজলিং।
সামওয়াট লাইক দ্য ডাকলিং। হ্যাঁ, ইয়ং গিজ বা গোজকে আমরা বলবো গোজলিং। ওকে, এই হচ্ছে গোজ রিলেটেড টার্মিনোলজি। এবার চলো, ছবি দেখে বোঝা যাচ্ছে এখন এদেরকে সবাই চিনো। আমাদের বাংলাদেশে টার্কি ফার্মিং প্রচুর পরিমাণে হচ্ছে, আস্তে আস্তে পপুলার হচ্ছে টার্কির মাংস। সো টার্কি রিলেটেড টার্মিনোলজি আমরা একটু দেখে নিই। টার্কি টার্মিনোলজি, তো টার্কি রিলেটেড টার্মিনোলজি দেখো, ফ্যামিলিটা খুব মানে সুন্দর ইন্টেন্সিভ কেয়ারের মধ্যে আছে এবং তারা গপসপ করতেছে মনে হচ্ছে। যাই হোক, আমরা এখানে পরিচয়টা দেখি যে হ্যান বলা হচ্ছে অ্যাডাল্ট ফিমেলকে আমরা বলবো হ্যান। টম, TOM, টম বলবো অ্যাডাল্ট মেলকে, আর বাচ্চাটাকে বলবো হচ্ছে পোল্ড, POULT, পোল্ড, ইয়ং ডোমেস্টিক টার্কি। তো আমরা যদি এদেরকে একটু মুখ ধরে চিনি, এ হচ্ছে হ্যান, এ হচ্ছে টম, আর এ হচ্ছে পোল্ড। ওকে, এবার দেখি পিগ রিলেটেড কিছু টার্মিনোলজি আমরা দেখি। পিগ টার্মিনোলজির ক্ষেত্রে এই ফ্যামিলির সাথে যদি আমরা পরিচিত হই, প্রথমে আসে সোয়াইন। সোয়াইন, এ রেফার্স টু অ্যানিমেল ইন দ্য পিগ ফ্যামিলি। ইট রেফার্স টু দ্য অ্যানিমেল অফ দ্য পিগ ফ্যামিলি। পিগ ফ্যামিলির সকল অ্যানিমেলকে এক কথায় বলা হয় সোয়াইন, এবং এই টার্মটা আমরা সবাই পরিচিত, কারণ আমরা জানি সোয়াইন ফ্লু শব্দটার সাথে আমরা পরিচিত। সোয়াইন ফ্লু একটা সময় পৃথিবীতে এই যে করোনার মতো মহামারী নিয়ে আসছিল সোয়াইন ফ্লু, সেই সোয়াইন ফ্লু ছড়াইছিল হচ্ছে শূকর থেকে বা পিগ থেকে। এই পিগ থেকে ছড়াইছিল বলে সেটাকে বলা হতো সোয়াইন। এবার দেখো বোর, BOAR, বোর, এ সেক্সুয়ালি ম্যাচিউর মেল সোয়াইন, মানে হচ্ছে বাবা, সেক্সুয়ালি ম্যাচিউর মেলটাকে বলবো আমরা বোর। আর সাও, SOW, সাও, এ ম্যাচিউর ফিমেল সোয়াইন, মানে হচ্ছে মাকে বলবো আমরা সাও। আর পিগলেট, এই বেবি পিগ, বাচ্চাটাকে বলবো পিগলেট। তো আমরা যদি স্পেসিফিক করে একটু দেখি, তাহলে ইনি হচ্ছেন বোর, ইনি হচ্ছেন সাও, আর ইনারা হচ্ছেন পিগলেট। ওকে, এই হচ্ছে পিগ ফ্যামিলি। এবার চলো আমরা ডানকি ফ্যামিলির সাথে একটু পরিচিত হই। ডানকি, ডানকি রিলেটেড টার্মিনোলজি। ফার্স্ট হচ্ছে জ্যানি, জেনিকে এ ফিমেল ডানকি। তারপর হচ্ছে জ্যাক, এ মেল ডানকি। জেনি এবং জ্যাক নামগুলো শুনে কেমন মনে হচ্ছে না? এটা হলিউড হলিউড ভাব। হ্যাঁ, আমরা ডানকিকে যতই গাধা গাধা বলে পচাই না কেন, তাদের টার্মিনোলজিগুলো কিন্তু একদম হায়ার স্ট্যান্ডার্ড। জেনি, জ্যাক। ওকে, জেনি মানে হচ্ছে ফিমেল ডানকি এবং জ্যাক মানে হচ্ছে এ মেল ডানকি। ওকে, দেখি একটু মিউল শব্দটার সাথে আমরা পরিচিত হই। ডানকি আমরা সবাই চিনি, কিন্তু মিউলটা কি চিনি? একটু চেনার চেষ্টা করি। ডানকি হচ্ছে গাধা, কিন্তু গাধার মতো আমরা আরেকটা অ্যানিমেল দেখে থাকি, যেটাকে আমরা বলে থাকি বাংলায় খচ্চর। সেই খচ্চরটার ইংরেজি হচ্ছে মিউল। তো মিউল কিভাবে তৈরি হচ্ছে আমরা একটু দেখি। মিউলটা তৈরি হচ্ছে হর্স এবং ডানকির মধ্যে ক্রস করে মিউল তৈরি করা হচ্ছে। এক হর্স আর এক হচ্ছে ডানকি, দ্য অফস্প্রিং অফ মেল ডানকি অ্যান্ড ফিমেল হর্স। দ্যাট মিনস কি হবে, মেলটা হবে ডানকি, মানে বাবা হবে ডানকি আর মা হবে হর্স। এই ডানকি আর হর্স দুইটা ক্রস করানোর ফলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে মিউল। এখন একটু প্রশ্ন জাগে না, বিজ্ঞানীদের আর কোনো কাজ ছিল না, ঘুরে ফিরে এরা ডানকি এবং হর্সে ক্রস করে মিউল কেন তৈরি করলো? একটু ভাবো। আমরা জানি ডানকি বা গাধা মরুভূমি এলাকায় মানে বাহন, একমাত্র বাহন এবং বিশ্বস্ত বাহন, এবং গাধা খুব পরিশ্রম করতে পারে। দেখবে না ফ্যামিলিতে অনেক সময় ঝগড়া টগড়া লাগলে হাজব্যান্ড ওয়াইফ, হ্যাঁ তোমার ফ্যামিলিতে আসার পর তুমি আমার গাধার মতো খাটাইলা। এই গাধার উদাহরণটা কেন আসে? গাধা নীরবে নিভৃতে সব কিছু মুখ বুঝে সহ্য করে কাজ করে যায়, এই কারণে বলা হয় হচ্ছে গাধা। এরা হচ্ছে ডানকি। এরা কাজ করতে পারে প্রচুর, কিন্তু শক্তি একটু তুলনামূলক কম। এবার আসো ঘোড়া। ঘোড়া কিন্তু প্রচুর শক্তিশালী, কাজ যেমনই করুক, হ্যাঁ ঘোড়া দ্বারা অনেক কাজ হয়, কিন্তু তারা সাথে সাথে অনেক শক্তিশালী হয়, কিন্তু আবার গাধার মতো তো অনুগত না। এই কারণে কি করা হলো, বিজ্ঞানীরা দেখলো যে ঘোড়ার এই শক্তি এবং গাধার ধৈর্য, এই দুটাকে একত্রিত করে যদি কোনো কিছু করা যায়, তাহলে ধৈর্যটাও পাওয়া যাবে, শক্তিটাও পাওয়া যাবে, এবং সেইখান থেকেই মিউল আসলো, এবং এইভাবেই মিউলের উৎপত্তি। তো আমরা মিউলটা জানলাম যে কি, মেল ডানকি এবং ফিমেল হর্সের ক্রস ব্রিডিংয়ের ফলে যেটা আমরা পাই সেটা হচ্ছে মিউল। এখন আমার প্রশ্ন হচ্ছে, মিউল কি স্টেরাইল হবে নাকি ফার্টাইল হবে? উত্তরটা তোমাদের জানার কথা। এরা স্টেরাইল হবে, কারণ হর্স এবং ডানকি দুইটা আলাদা স্পিসিস, এবং আলাদা স্পিসিসের মধ্যে ক্রস করানো হলে
যে বাচ্চা হবে সেই বাচ্চা নিজে কখনো বাচ্চা দিতে পারবে না, স্টেরাইল হবে। ওকে, আমরা একটু র্যাবিট রিলেটেড টার্মিনোলজি পড়ি, কারণ ইদানিং র্যাবিটের ফার্মিংটাও কমার্শিয়াল পর্যায়ে হচ্ছে। তো র্যাবিটের টার্মিনোলজিগুলো মোরলেস সিমিলার উইথ গোট। দেখো, কিট, KIT, কিট হচ্ছে এ ইয়ং বেবি অর এ ইয়ং র্যাবিট অর বেবি র্যাবিট। ডো এ ফিমেল র্যাবিট, আর বাক এ মেল র্যাবিট। ঠিক আছে, তাহলে ডো বাক দুটাই কি গোটের সাথে মিলে যায়। এবং কিট, KIT, র্যাবিটের ক্ষেত্রে KIT হবে, বাট গোটের ক্ষেত্রে KID। ওকে, তো এই ছিল র্যাবিট রিলেটেড টার্মিনোলজি। তো এর মাধ্যমেই শেষ হলো আমাদের এই টপিক্সের ক্লাস, যে টপিক্সটা ছিল কি টার্মিনোলজি ইউজড ইন অ্যানিম্যাল সায়েন্স। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসটা শোনার জন্য, এবং আশা করব যা কিছু আমি বললাম সেগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবো। এবং আবারও মনে করাই দিই যে তোমরা যখন টার্মিনোলজিগুলো পড়বা বিভিন্ন স্পিসিসের, তখন চেষ্টা করবা যেমন অ্যাডাল্ট মেলকে কী বলে, অ্যাডাল্ট মেল ক্যাটেল হচ্ছে বুল, গোট হচ্ছে বাঘ, শিপ হচ্ছে র্যাম, হর্স হচ্ছে স্টেলিয়ন, চিকেন হচ্ছে কক, ডাক হচ্ছে ড্রেক, তারপর হচ্ছে গোস হচ্ছে জেন্ডার। এইভাবে যখন পড়বা তখন দেখবে মনে থাকবে ভালো। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, এবং এই করোনাকালীন পরিস্থিতিতে নিজের মনোবল ঠিক রেখে আর পড়াশোনা ঠিক রেখে সব কিছু ঠিক রেখে নিজেরা ভালো থাকবো, আশপাশকে ভালো রাখবো। আমি আবারও বলি, কারণ এই সময়টাতে তোমরা যারা তরুণ আছো এবং তোমরা এক সময় লিডিংয়ে যাবো আমাদের সোসাইটির, তো এখন থেকে নিজেদের দায়িত্ববোধটাকে চর্চা শুরু করো, তাহলে আমরা ভবিষ্যতে একজন সুনাগরিক পাবো। তো সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।